সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? শুনতে পাচ্ছ? ওকে। তো ছোট ভাই বোনেরা, জিনতত্ত্ব ও বিবর্তন, এখানে দুটো চ্যাপ্টার আছে, এখানে দুটো লেকচার নেওয়ার কথা আমাদের। তো চলো এই চ্যাপ্টারটা থেকে আসলে আমরা সম্ভবত আমরা এক ক্লাসে এটাকে শেষ করার চেষ্টা করব, এবং সেটা একদম সম্ভব। তুমি যদি আমার কথা মন দিয়ে আগামী 1.5 ঘন্টা শোনো, এই চ্যাপ্টারের সব কিছু তোমার ব্রেনে আমি একদম ঢুকাই দিব, এবং তুমি পরীক্ষায় গিয়ে এখান থেকে যে কয় মার্কের প্রশ্ন আসুক তুমি সবগুলোই উত্তর করতে পারবা। তো চলো আমরা এক ক্লাসে শেষ করার মতো পড়ার চিন্তা করে আমাদের আলোচনা শুরু করি, ঠিক আছে? তাহলে চ্যাপ্টারটার নাম কি? জিনতত্ত্ব ও বিবর্তন। এখানে আসলে 2টা চ্যাপ্টার আছে। হ্যাঁ, নোট করতে হবে না, বইয়ে যে লাইনগুলো দাগানো আছে তুমি জাস্ট সেগুলো ফলো করলেই হবে, নোট করার কিছু নাই। জাস্ট বইয়ের আমার কথাগুলো শুনলেই তুমি উত্তর করতে পারবা। তাহলে চলো শুরু করা যাক। আমাদের সবচেয়ে বড় ব্যাপার, আমাদের এইচএসসিতে এই চ্যাপ্টার থেকে সিকিউ লিখতে হতো। এই অ্যাডমিশনে তো কোনো সিকিউ বা বড় প্রশ্ন লিখতে হবে না, খালি তথ্য কয়েকটা মনে রাখতে হবে। তো কয়েকটা তথ্য আশা করি মনে রাখতে পারবো। তাহলে সবার আগে জিনতত্ত্ব, প্রথম পেজ থেকে একটাই প্রশ্ন আসবে। দেখো তো, এই যে একদম চলো এখানে প্রথম পেজ থেকে, এই যে তুমি যে দেখতে তোমার বাবার মতো, তুমি যে দেখতে তোমার মায়ের মতো, তোমার বাবা মা যে তোমার দাদা দাদি বা নানা নানির মতো, এই ব্যাপারটাকে কিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় বা এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বংশগতি বা হেরিডিটি। এই শব্দটা ছাড়া এখান থেকে আর তেমন কোনো পড়া আসবে না, এইটুকু জানলেই পড়া হয়ে গেল, ঠিক আছে? এবার এই জিনতত্ত্ব, এই শব্দটার জেনেটিক শব্দটার প্রবক্তাকে, জেনেটিক শব্দটার প্রবর্তক বেইটসন। দেখো, সন মানে ছেলে। তো এখানে এখানে এমন একজন বিজ্ঞানীর নাম আছে যিনি ওই যে ছেলে, যার নামের মধ্যেই সন কথাটা আছে, অর্থাৎ যিনি জিনতত্ত্বের ধারক ও বাহক। তো উইলিয়াম বেটসন সর্বপ্রথম জেনেটিক শব্দটা প্রচলন করেন। শুধু শব্দটা মনে রাখলেই হবে, উইলিয়াম বেটসন, তিনি সর্বপ্রথম এটা প্রচলন করেন। তাহলেই তুমি পরীক্ষার জন্য উত্তর করতে পারবা। এরপর দেখো এখানে পরের পেজে কি বলা আছে, জিনতত্ত্বের প্রয়োজনীয়তা। এগুলো থেকে তোমার কোনো এমসিকিউ আসবে না, কিন্তু এরপরে ভালো করে তাকাও। যদি বলে জিনতত্ত্বের জনককে, আধুনিক জিনতত্ত্বের জনককে, আধুনিক জিনতত্ত্বের জনক গ্রেগর জোহান মেন্ডেল। আশা করি এইটা আমরা সবাই জানি, তুমি অসংখ্য পরীক্ষায় এই তথ্যটা পাবা, উল্টাপাল্টা করো না। যদি বলে জিনতত্ত্বের জনককে, তাহলে গ্রেগর জোহান মেন্ডেল। আর যদি বলে জিনতত্ত্ব বা জেনেটিক শব্দটার প্রবক্তাকে, শব্দটার প্রবক্তা হলো বেটসন, কিন্তু জিনতত্ত্বের জনককে, জিনতত্ত্বের জনক মেন্ডেল। ঠিক আছে, পারবো। আমাদের সাল পড়তে হবে কিনা, আমি কি কি পড়তে হবে প্রত্যেকটা কথা বলে দিচ্ছি। প্রথম কথা, মেন্ডেলের বাড়ি কোথায় ছিল? মেন্ডেলের বাড়ি ছিল অস্ট্রিয়াতে। ভালো করে শব্দটার দিকে দেখো। তিনি কত বছর গবেষণা করেছেন? তিনি 7 বছর গবেষণা করেছেন। 7 বছর, কম সময় না। তিনি কোন গাছ নিয়ে গবেষণা করেছেন? মটরশুঁটি বা পি গাছ নিয়ে গবেষণা করেছেন। গবেষণা করে তিনি কয়টা সূত্র দিয়েছেন? তিনি আটকে যায়, কোনো কারণে কি ক্লাস আটকে যাচ্ছে? আমাদের প্রায় 150, হ্যাঁ, ভেরি গুড। তাহলে তিনি মোট 2টা সূত্র দিয়েছেন। কয়টা সূত্র দিয়েছেন? 2টা। এই মেন্ডেলের সূত্রগুলোকে বলা হয় মেন্ডেলের সূত্র বা মেন্ডেলিজম। তাহলে যদি বলে মেন্ডেলিজম কয়টা, উত্তর হলো মেন্ডেলিজম 2টা। দ্যাট ইজ ফাইন, এইটুকু মনে রাখলেই হবে। তিনি যে মটরশুঁটি নিয়ে গবেষণা করেছেন দীর্ঘ 7 বছর ধরে, কয় রকমের মটরশুঁটি নিয়ে গবেষণা করেছেন? 34 রকমের মটরশুঁটি নিয়ে গবেষণা করেছেন। ঠিক আছে, ওকে। তিনি খেয়াল করো, যদি তিনি 7 বছর গবেষণা করেন, এখানে সালগুলো অতটা গুরুত্বপূর্ণ না। তারপরও আমাদের এখানে যখন সিপাহী বিদ্রোহ হচ্ছিল, তখন তিনি পৃথিবীর অন্য প্রান্তে এই গবেষণা শুরু করেন। 1866 সালে তিনি এই গবেষণাপত্র জমা দেন। তিনি 1884 সালে মারা যান, কিন্তু তিনি মারা যাওয়ার আগে জানতেই পারেননি তিনি যে বিশাল কিছু আবিষ্কার করে ফেলেছেন। তার 1884 সালে তার মারা যাওয়ার 16 বছর পরে, এটা একটা দারুণ ব্যাপার, মারা যাওয়ার 16 বছর পরে এই যে 3জন বিজ্ঞানী, এই বিজ্ঞানীগুলোর ছবি দেখো। এই 3জন বিজ্ঞানীর নাম হলো হুগো দা ভ্রিস, বিজ্ঞানী কার্ল করেন্স এবং বিজ্ঞানী এরিস শেমেক। তারা 3জন মেন্ডেলের সূত্রগুলো আবার আবিষ্কার করেন, কিন্তু আবিষ্কার করার পরে তারা বুঝতে পারে, আবিষ্কার করার পরে তারা দেখতে পায়, এবং বুঝতে পারে আমরা আসলে যা আবিষ্কার করেছি তা এই মেন্ডেল মানুষটা অনেক আগেই আবিষ্কার করে চলে গেছেন। তিনি যেহেতু আবিষ্কার করেছেন, তারা অনেক
মানে তারা নিজেদের আবিষ্কারের এই ক্রেডিটটা পুরোপুরি মেন্ডেলকে দিয়ে দেন যে ঠিক আছে আমরা এটা আবিষ্কার করেছি, দ্যাটস ফাইন, কিন্তু মেন্ডেল এটার আসলে প্রথম ফাউন্ডার। তখন থেকেই মেন্ডেলকে বংশগতিবিদ্যা বা জিন তত্ত্বের জনক বলা হয়। তো মেন্ডেলকে আসলে বংশগতিবিদ্যার জনক উপাধি দিয়েছে এই তিনজন। এই তিনজনের কাজের ফলেই আসলে মেন্ডেলের কাজটা পুরো পৃথিবীতে স্বীকৃত হয়। পরীক্ষায় কিন্তু বিজ্ঞানী তিনজনের নাম আসতেই পারে, এরিস শেমেক, কার্ল করেন্স এবং হুগো দ্য ভ্রিস। দিস ইজ এ মাস্ট টু নো। ঠিক আছে ভাই, জীব প্রযুক্তির পিডিএফ দেওয়া হয়নি ড্রিম বুকের। আমি তো গতকালকে প্রত্যেকটাই দিতে বলেছি, আগের ক্লাসের স্লাইড দেওয়া হয় নাই। একটু চেক করবে কিনা ওই ব্যাপে সবগুলা দেওয়া থাকার কথা তো, না দেওয়া হয় নাই। দাঁড়াও এখনই শুনে নেই। ওয়ালপেপার দেওয়া, এই গতদিন ভার্সিটি ব্যাচে ড্রিম বুকের ফাইলটাও দিতে বললাম, স্লাইডও দিতে বললাম, তুমি একটাও দাওনি কেন? কাকে দিচ্ছ, নাফিসকে? আমি দেখছি। নাফিস, আমার গত ক্লাসের স্লাইড এবং ড্রিম বুকের পিডিএফটা আপলোড করনি কেন? স্টুডেন্টরা সবাই কমেন্ট করছে। হ্যাঁ, তোমাকে তো সবগুলোই প্রোভাইড করছে রিফাত। ড্রিম বুকটা আপলোড করো, যে ফাইলগুলো দেওয়া হয়েছে সবগুলো আপলোড করে দাও। আর যদি ওয়েব অ্যাপে ওটা দাও, আর একটা বইয়ের যে পিডিএফ দেওয়া হলো সেটাও দাও। তোমাকে যতগুলো লিঙ্ক রিফাত দিবে সবগুলো আপলোড করবা। হ্যাঁ, দিয়ে দিচ্ছে। ফাইন। তো আমরা আমাদের এন্ড থেকে সবগুলো দিয়েছি, কোর্সে যে মডারেটর সে বুঝতে পারেনি, সেজন্য দেওয়া হয়নি, বাট দিয়ে দিচ্ছে। তাহলে ফাইন, আশা করি আমরা এখান থেকে পারবো। এবার মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। তো মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স এগুলা থেকে কিছু পড়তে হবে না। আমি তোমাকে যা পড়তে হবে 100% কমন পাওয়া যাবে, 100% কমন, একদম 100% কমন পাওয়া যাবে। তো তোমার পরীক্ষায় প্রশ্ন করবে যে এত দুনিয়াতে এত লক্ষ গাছ আছে, এর মধ্যে তিনি শুধু মটরশুঁটি গাছকে কেন বেছে নিলেন? দেখো, তিনি আম নিতে পারতেন, জাম নিতে পারতেন, কাঁঠাল নিতে পারতেন, বেগুন নিতে পারতেন, শাপলা নিতে পারতেন, ধান নিতে পারতেন। এটা না নিয়ে তিনি মটরশুঁটি গাছ কেন নিলেন? এটা বেছে নেওয়ার পেছনে মোট 7টা কারণ দেওয়া আছে। এই জায়গায় কয়টা? তিনি কেন এই যে পাইজাম স্যাটাইভাম এই গাছটাকে বেছে নিলেন? তো এর 7টা কারণ, তোমাকে 7টা কারণে 7টা শব্দ মনে রাখতে হবে। এই গাছগুলা 1 বর্ষজীবী, তার মানে 1 বছর পরে ওই গাছটা মারা যাবে। 1 বর্ষজীবী তার মানে আয়ুষ্কাল অল্প। একই গাছের মধ্যে পুরুষ ফুলও পাওয়া যায়, স্ত্রী ফুলও পাওয়া যায়। ওই পুরুষ ফুল দিয়েই স্ত্রী ফুলের পরাগায়ন ঘটে, তার মানে এরা স্বপরাগী। ফুলগুলো আকারে অনেক বড় হয়, সেই জন্য সহজেই পরাগায়ন ঘটানো যায়। এবং প্রত্যেকটা, এই যে দেখো, সুস্পষ্ট তুলনামূলক বংশগতি দেখা যায়। তার মানে এক একটা, যেই ধরো সুস্পষ্ট তুলনামূলক বংশগতি মানে কি? এ গাছের যে বাচ্চা সেটা দেখতে এ গাছের মতোই হয়, বি গাছের যে বাচ্চা সেটা দেখতে বি গাছের মতোই হয়, সি গাছ থেকে যেই বাচ্চাটা তৈরি করা হবে সেটা সি গাছের মতোই হবে। এটার নামই সুস্পষ্ট বংশগতি। যেমন বাঙালিরা প্রত্যেকেই তো একে অপরের চেয়ে দেখতে আলাদা, কিন্তু তুমি যদি একটা চাইনিজদের দিকে তাকাও, তোমার কাছে বেশিরভাগ চাইনিজকেই একই রকম মনে হবে। বোঝাতে পারলাম তো? ওদের মধ্যে যদিও ওরা জানে যে ওরা প্রত্যেকেই আলাদা, কিন্তু আমাদের কাছে ওদের সবাইকে দেখতে একই রকম মনে হবে, সবাই সেম, বাট ওরা আসলে সেম বাট ডিফারেন্ট। চাইনিজদের দিকে তাকাও, কোরিয়ানদের দিকে তাকাও, জাপানিজদের দিকে তাকাও, তোমার কাছে মনে হবে এরা তো সবাই একই। কিন্তু তো এই যে সবাই যখন আলাদা হবে, প্রত্যেক, যেমন আমরা বাঙালিরা প্রত্যেকে দেখতে একই মনে হয়, কখনোই না। তো এই যে এই গাছগুলো প্রত্যেকটা সুস্পষ্ট বংশগতি আলাদা, এবং বংশধরগুলো প্রত্যেকেই, যে বাচ্চাগুলো জন্মায় বি গাছ থেকে, যে ধরো বি প্রাইম জন্মায়, এ গাছ থেকে যে এ প্রাইম, এদের আবার পরবর্তীতে বাচ্চা হয়। তো প্রত্যেকটা বংশধরই উর্বর। এই যে শব্দগুলো দেখো যতটুকু মার্ক করে দেওয়া আছে, এইটুকুই তুমি পরীক্ষার জন্য পড়বা। এখান থেকে এভাবেই এমসিকিউ আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে, তাহলে মেন্ডেলের সাবকৃতকার্য হওয়ার কারণ এই সব কিছু ওর ফেভারে গেছে।
এই যে 1 বছর বাঁচে, ফুলগুলা বড়, বংশধরগুলো উর্বর, এগুলো সবগুলো ওর ফেভারে গেছে। আচ্ছা, দ্যাট ইজ ফাইন, ঠিক আছে। এবার জিন তত্ত্বে ব্যবহৃত কতগুলো শব্দের ব্যাখ্যা, এখান থেকে ডিরেক্টলি এমসিকিউ আসবে। দেখো, আমি দেখতে, ধরো এই যে আমার চুলগুলো হবে কালো, তারপরে ধরো আমার গায়ের রং কেমন হবে, আমি দেখতে কতটুকু লম্বা হব, এই সব কিছু কে ঠিক করে? এই সব কিছু ঠিক করে আমাদের জিন। দেখো, এই জিনিসটাকে কি বলা হয়? জিন। মেন্ডেল যখন বেঁচে ছিলেন তখন জিনকে জিন বলে ডাকা হতো না। মেন্ডেল ধারণা করেছিলেন যে এমন কিছু আছে যেটা বাবাকে, সন্তানকে বাবার মতো দেখতে করে, মায়ের মতো দেখতে করে। এই জিনিসগুলোর নাম তিনি দিয়েছিলেন ফ্যাক্টর। তো মনে রাখতে হবে, যাই হলো ফ্যাক্টর তাই হলো জিন। কথাটা কি ক্লিয়ার? ফ্যাক্টর আর জিন একই কথা। এবং ওই যে বললাম, আমি দেখতে কেমন হব, অর্থাৎ আমার প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কে? আমার প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে জিন। এটাই পরীক্ষায় আসবে। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একককে বলা হয় জিন। এবং তুমি যদি বুঝতে চাও যে ভাইয়া জিন জিনিসটা আসলে কি, জিন আসলে কি জিনিস, এই জিন হলো, আমরা সবাই আশা করি ডিএনএ বুঝি, তো জিন হলো ডিএনএর একটা খণ্ড। ধরো জিন ডিএনএর একটা খণ্ড, এই যে এইটা একটা খণ্ড, তারপরে এইটা 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 একটা জিন হতে পারে, এইটা একটা জিন। এই যে 4টা 4 কালারে আঁকলাম, এইগুলো প্রত্যেকটা আলাদা আলাদা জিন হবে। ধরো এইটা দ্বারা আমার শরীরের চুলের রং বোঝায়, যে আমার চুলের রং কেমন হবে সেটা একটা জিন নির্ধারণ করবে। এইটা দ্বারা ধরো আমার গায়ের রং বোঝায়, আমার গায়ের রং কেমন হবে সেটা একটা জিন নির্ধারণ করবে। এইটা দ্বারা ধরো বোঝায় আমার উচ্চতা কেমন হবে। ধরো এইটা দ্বারা বোঝায় আমার কণ্ঠের স্বর কেমন হবে, মোটা হবে নাকি চিকন হবে। এই তো, তাহলে আমাদের প্রত্যেকটা বৈশিষ্ট্য এইরকম আমাদের জিন নিয়ন্ত্রণ করে। কথা ক্লিয়ার? এখন যেটা তোমাকে জানতে হবে, আমাদের প্রত্যেকটা বৈশিষ্ট্য এইরকম জিন নিয়ন্ত্রণ করে, এই কথাটা সত্যি। কিন্তু তোমাকে যেই লাইনটা জানতে হবে, যেই কথাটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের প্রত্যেকটা বৈশিষ্ট্য জিন নিয়ন্ত্রণ করে। প্রশ্ন করবে যে কমপক্ষে কয়টা জিন নিয়ন্ত্রণ করে, কমপক্ষে কয়টা জিন। যেমন ধরো তোমার চুলের রং কালো, এইটা কি একটা জিন অপশনে যদি আসে, কমপক্ষে কয়টা জিন নিয়ন্ত্রণ করবে? দেখো তো, এ বি সি ডি, 1 2 3 4। আমাদের প্রত্যেকটা বৈশিষ্ট্য, ধরো তোমার চুলের রং কি কালার হবে, তোমার শরীরের কমপক্ষে কয়টা জিন এটা নিয়ন্ত্রণ করবে? একটা জিন, 2টা জিন, 3টা জিন নাকি 4টা জিন? এইটা এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের শরীরের যে কোনো বৈশিষ্ট্য অফ এনিথিং, আমাদের শরীরের যে কোনো বৈশিষ্ট্য 2টা জিন মিলে নিয়ন্ত্রণ করে। কয়টা জিন নিয়ন্ত্রণ করে? 2টা জিন নিয়ন্ত্রণ করে। 2টা, কমপক্ষে 2টা। ভাইয়া বুঝতে পারিনি, 2টা মানে 2টা। চলো এটাকে আমরা একটু কপি করার চেষ্টা করি। সো এই পুরো জিনিসটাই আমরা কপি করে ফেলি। একই রকম 2টা জিন, ধরো এইটা, তো এই 2টা জিন মিলে তোমার নিয়ন্ত্রণ করবে। ভাই 2টা কোথা থেকে পাবো? এই 2টা তুমি পাবা, একটা হলো তোমার বাবার জিন, একটা হলো তোমার মায়ের জিন। তাহলে একটা তোমার বাবার জিন, একটা তোমার মায়ের জিন। খেয়াল করো, তোমার শরীরে একটা কোষের মধ্যে 46টা ক্রোমোজোম না? কয়টা ক্রোমোজোম? 46টা। 46টা মানে কয় জোড়া? এরকম জোড়া 23 জোড়া ক্রোমোজোম তোমার শরীরে থাকে। এই একটা জোড়ার একটা আসে বাবার কাছ থেকে, জোড়ার একটা আসে মায়ের কাছ থেকে। ঠিক তেমনি তোমার বাবার চুলের রং কি? কালো। তোমার মায়ের চুলের রং কি? কালো। ঠিক সেজন্য তোমার চুলের রং কালো। যখনই তোমার বাচ্চার শরীরে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করতে হয়, তখন বাবার কাছ থেকে যেটা আসে, মায়ের কাছ থেকে যেটা আসে, দুইজনেই কথা বলে তারা ঠিক করে বাচ্চা চুলের রং কেমন হবে। অর্থাৎ যে কোনো বৈশিষ্ট্য প্রকাশে কমপক্ষে 2টো জিন লাগে, একটা বাবার একটা মায়ের। বোঝাতে কি পারলাম? যদি বাবারও কালো হয়, মায়েরও কালো হয়, সম্ভাবনা আছে সন্তানেরটা কি হবে? সন্তানেরটা হবে কালো। এই জিনগুলা যারা একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এই জিনগুলাকে বলা হয় একে অপরের অ্যালিল। কি বলে এই জিনগুলাকে? এই জিন জোড়াকে বলা হয় একে অপরের অ্যালিল। তার মানে আমাদের প্রত্যেকটা বৈশিষ্ট্য একটা করে অ্যালিল কন্ট্রোল করে। বুঝাতে পারলাম? একটা করে অ্যালিল কন্ট্রোল করে। ক্লিয়ার? ঠিক আছে, বুঝাতে পারলাম? তাহলে অ্যালিল কাকে বলে? জিন জোড়া যারা আমাদের একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। এখন তুমি তাকায় দেখো তো,
এইখানে এটাও সাদা এটাও সাদা, তার মানে এই অ্যালিল দুইটা একই। কিন্তু দেখো তো এই অ্যালিলটা আমি একটু বদলাই দিলাম। দেখো তো এই অ্যালিলটার দিকে তাকাও, বাবার গায়ের রং হলুদ, মায়ের গায়ের রং গোলাপি। এই অ্যালিল দুইটা কি একই নাকি আলাদা? তোমরা আমাকে বলো তো, এই অ্যালিল দুইটা কি একই নাকি আলাদা? আলাদা। ভেরি গুড। তাহলে অ্যালিলগুলা বা এই জিন যুগলগুলা আমরা বলবো যে অ্যালিলগুলা দুই রকম হতে পারে। অ্যালিলগুলা যদি একই হয়, দুটো অ্যালিল যদি পরস্পরের সাথে একই হয়, তাহলে এই অ্যালিলগুলোর নাম হবে একই। আর যদি আলাদা হয় তাহলে তাদের নাম হবে আলাদা। তো তারা যদি একই হয়, একই মানে কি? হোমো, হোমো কথাটার অর্থ একই, তাদেরকে আমরা বলবো হোমোজাইগাস অ্যালিল। আর যদি আলাদা হয়, এই জিন জোড়াকে আমরা বলবো হেটারোজাইগাস অ্যালিল। তাহলে অ্যালিলগুলো কি হতে পারে? হোমোজাইগাস, হেটারোজাইগাস। তো বইয়ের মধ্যে দেখো এই কথাগুলোই বলা আছে, জিন জোড়াকে একটার অপরটাকে অ্যালিল বলা হয়। এই অ্যালিলগুলা যদি একই হয় তাহলে সেটাকে বলে হোমোজাইগাস, অ্যালিলগুলা যদি আলাদা হয় সেটাকে বলা হয় হেটারোজাইগাস। আচ্ছা, এইটুকু আমরা বুঝলাম। এখন তাহলে অ্যালিল একই হলে একরকম, এই যে ক্রোমোজোমের জোড়াগুলা, এই যে ক্রোমোজোমের জোড়া, তুমি আমাদের শরীরে 23 জোড়া ক্রোমোজোম আছে। তোমাদেরকে আমি ক্রোমোজোমের ছবি দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবা। 23 জোড়া ক্রোমোজোমের ছবি দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবা। এই যে দেখো আমাদের 23 জোড়া ক্রোমোজোম, দেখো ক্রোমোজোমগুলো জোড়া জোড়া করে আছে। এটা প্রথম জোড়া, এইটা দ্বিতীয় জোড়া, এটা তৃতীয় জোড়া, এটা চতুর্থ জোড়া, এটা পঞ্চম জোড়া। তাহলে এই যে জোড় বেঁধে আছে, এই জোড়া অবস্থার এই ক্রোমোজোম দুইটাকে একে অপরের হোমোলোগাস ক্রোমোজোম বলে। হোমোজাইগাস, হোমোলোগাস কথাগুলো খুবই কাছাকাছি। হোমো শব্দের অর্থ একই, লোগাস শব্দের অর্থ অবস্থান। যখন তারা একসাথে অবস্থান করে যারা, সেই জোড়াটাকে বলে হোমোলোগাস। এরা দুইজন এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম, এরা এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম, এরা এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে আমাদের শরীরে 23 জোড়া হোমোলোগাস ক্রোমোজোম আছে, দেখতে পাচ্ছি, বা 23টা হোমোলোগাস ক্রোমোজোমের জোড়া আছে। তাহলে এরা হোমোলোগাস ক্রোমোজোম। তো এই যে, তাহলে অ্যালিল কি জিনিস ভাইয়া? ধরো তোমাদেরকে একটা জিনিস বুঝাই, ধরো একটু পরেই আজকেই পড়বা থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী। থ্যালাসেমিয়া, আমি জানি না তোমরা রোগটার সাথে পরিচিত কিনা। এই যে 11 নম্বর ক্রোমোজোমটা আছে, এই 11 নম্বর ক্রোমোজোমে একটা জিন থাকে, এই জিনটা এবং এই জিনটা। তাহলে যে 11 নম্বর ক্রোমোজোম টোটাল কয়টা? 11 নম্বর ক্রোমোজোম টোটাল 2টা। এই ক্রোমোজোমগুলার এই জিনগুলাতে যদি সমস্যা হয় তাহলে থ্যালাসেমিয়া রোগ হবে। তাহলে এই জিন দুইটাকে বলা হবে একে অপরের অ্যালিল, আর এই ক্রোমোজোম দুইটাকে বলা হবে একে অপরের হোমোলোগাস ক্রোমোজোম। দেখো এই কথাটা বইয়ে সুন্দর করে বলা। হোমোলোগাস ক্রোমোজোম কি? হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যে জিন জোড়া আমাদের কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, আমাদের কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সেটাকেই বলা হয় অ্যালিল। তাহলে আবারও ছবি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, এই ডিএনএটা যদি একটা ক্রোমোজোম তৈরি করে, এই ডিএনএটা যদি একটা ক্রোমোজোম তৈরি করে, তাহলে এই ক্রোমোজোম দুটাকে বলা হবে হোমোলোগাস ক্রোমোজোম। এবং এদের যে জিন জোড়া, সেই জিন জোড়াগুলাকে যদি এদেরকে বলা হবে একে অপরের অ্যালিল। যদি এটা একই রকম হয় তাহলে হোমোজাইগাস অ্যালিল, যদি আলাদা হয় তাহলে হেটারোজাইগাস অ্যালিল। আচ্ছা, দ্যাট ইজ গুড। আচ্ছা, এবার তোমরা এই ছবিটার দিকে তাকাও, এই ছবিটার দিকে তাকাও। ধরো এইটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের এই জায়গাতে একটা জিন আছে, এই জায়গাতে একটা জিন আছে, এই ক্রোমোজোমের এই জায়গাতে একটা জিন আছে। তারপরে দেখো তো, ধরো এইটা একটা ক্রোমোজোম, তো এইটা একটা ক্রোমোজোম, এদের এখানে জিন আছে। তো ধরো এই জিনটা হলো থ্যালাসেমিয়ার জিন, থ্যালাসেমিয়ার জিন। আর ধরো এই জিনটা, ধরো জাস্ট ধরার জন্য বলতেছি, তোমাদের পরিচিত রোগ, এটা হিমোফিলিয়ার জিন।
তোমাকে আমি প্রশ্ন করলাম, তোমরা আমাকে বলো তো হিমোফিলিয়ার জিন কত নাম্বার ক্রোমোজোমে আছে? সবাই উত্তর দাও, দেখে বলো, মানে এটা বোঝার সুবিধার জন্য। কত নাম্বার ক্রোমোজোমে আছে? 13 নাম্বার। আচ্ছা, ঠিক আছে। 13 নম্বর ক্রোমোজোমে শুধু হিমোফিলিয়ার জিন নাই, ওখানে আরো নানাবিধ আরো 10টা জিন আছে। ওখানে আরো 10 রকমের ধরো 10 রকমের জিন আছে। তাহলে হিমোফিলিয়ার জিনটা 13 নম্বর ক্রোমোজোমের কোথায় আছে? বড় বাহুতে আছে নাকি ছোট বাহুতে আছে? ছোট বাহুতে আছে। ধরো ছোট বাহুটার নাম হলো কিউ, বড় বাহুটার নাম হলো পি। তাহলে তুমি হিমোফিলিয়ার জিন পাওয়ার জন্য কোথায় যাবা? 13 নম্বর ক্রোমোজোমের কিউ বাহুতে যাবা। আচ্ছা, ঠিক আছে। এখন তাকায় দেখো তো, ওই কিউ বাহুতে শুধু ওই জিনটা নেই, ওই কিউ বাহুতে আরো জিন আছে। ওই কিউ বাহুতে আরো 3টা জিন আছে। তাহলে আমরা কিভাবে ভাগ করব এটাকে? আমরা বলবো যে প্রথম ভাগটাকে আমরা বলবো 1, পরের ধরো আমরা এইভাবে ভাগ করে নিলাম, এই অংশটুকুকে আমরা বলবো 1 2 3, 1 2 3। তাহলে আমরা এইভাবে ভাগ করতে পারি যে হিমোফিলিয়ার জিন থাকবে 13 নম্বর ক্রোমোজোমের কিউ বাহুর 1 নম্বর ঘরে। এইটা তুমি যদি কাউকে ঠিকানা দাও, তাহলে সে জিনটা এক্স্যাক্টলি কোথায় আছে সেটা খুঁজে বের করতে পারবে, এবং খুঁজে বের করে সেই জিনটা কাটুক বা যাই করুক, সেটার উপরে কাজ করতে পারবে। এই যে জিনের লোকেশন, ক্রোমোজোমের কোন জায়গায় জিনটাকে খুঁজে পাওয়া যাবে, এই লোকেশন দেওয়ার নামই হলো লোকাস। অনেকেই লোকাস কথাটা মুখস্থ করে, কিন্তু মুখস্থ করে কোনো লাভ নাই। লোকাস শব্দের অর্থ হলো জিনের লোকেশন কোথায়, কিসের সাপেক্ষে, পুরো ক্রোমোজোমের কোথায় জিনের লোকেশনটা থাকে। দিস ইজ কল্ড লোকাস। এটা সবাই তোমরা মুখস্থ করো। এই যে দেখো, ক্রোমোজোমে জিনের নির্দিষ্ট স্থানের নাম হলো লোকাস। যেমন তোমাদেরকে গতকালকের ক্লাসে আমি পড়ালাম ইনসুলিন আমরা কিভাবে বানাই। মানুষের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষের ক্রোমোজোম থেকে ইনসুলিন তৈরির জিনটাকে কেটে আনা হয়। পুরো কোষের মধ্যে কোন জায়গায় ইনসুলিনের জিনটা থাকে সেটা আমরা কিভাবে জানবো? এই লোকাস জানলে। দেখো আমরা এই যে এখন লিখবো ইনসুলিন জিন লোকাস। লোকাস মানে একটা ঠিকানা। দেখো আমাদেরকে একটা ঠিকানা দিয়ে দিবে, দেখতে পাচ্ছ ইনসুলিনের জিনের লোকাসটা। দেখো এই তোমাকে একটা ঠিকানা দিয়ে দিবে। দেখো সুন্দর করে লোকাস। দেখো 11 নম্বর ক্রোমোজোমের পি বাহুর 15.5 নম্বর এলাকাতে গেলে তুমি ইনসুলিন তৈরির জিনের লোকাস পাবা। নেম এনি জিন, তুমি যে কোনো একটা জিনের নাম বলো, প্রত্যেকটা জিন কোন ক্রোমোজোমের কোথায় লুকায় আছে এটা সেইটা বলে। তো চলো এইটা একটা দেখলা, এরকম আরো মজার। আচ্ছা, এটা তো ইনসুলিনটা জানা হলো। চলো আমরা আর কোনটা জানবো? আর কোনটা, ধরো গতকালকের ক্লাসে এরকম দু একটা জিনের নাম বলো যেটা তোমরা জানতে চাও। এতদিনে বুঝতে পারলা লোকাস, ভেরি গুড। বলো আরো দু একটা জিন, তোমরা দু একটা জিনের নাম জানতে চাও যে এই জিনটা ভাইয়া কোথায় আছে। আচ্ছা চলো, থ্যালাসেমিয়ার জন্য দায়ী থ্যালাসেমিয়া জিনের লোকাস, জিন লোকাস অফ থ্যালাসেমিয়া। এই যে তাকায় দেখি, চলো কোথায় থাকবে। নামাজের বিরতি দিব, আজান আমার এখানে হচ্ছে, আরো 5 মিনিট পরে দিব। এই যে দেখো, তাহলে থ্যালাসেমিয়ার জিন কোথায় থাকে? ক্রোমোজোম নাম্বার 16তে। ক্রোমোজোম নাম্বার 16-র পি বাহুর 13.3 এলাকাতে। কথাটা কি ক্লিয়ার? জিনিসটাকে ব্রেনের মধ্যে প্রবেশ করেছে। তাহলে হোয়াট ইজ লোকাস এটা সবাই মুখস্থ করে, কিন্তু যারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ে, তুমি যদি জিন কাটতে চাও তোমাকে তো জানতে হবে আমাকে কোন ক্রোমোজোমে যেতে হবে, কোন ক্রোমোজোমের কোন বাহুর কোন জায়গায় জিনটা আছে। সেখান থেকে তারপরে তুমি জিনটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, তুমি জিনটাকে জিনটাকে কাটবা। কাটার পরে সেটাকে না লাগাবা, না হলে পুরো জিনটাকে তুমি কোথায় খুঁজে পাবা? সো দিস ইজ কল্ড লোকাস। কথাটাকে ক্লিয়ার? বুঝতে পেরেছি? সো দিস ইজ গুড। তাহলে প্রিয় ছোট্ট ভাই বোনেরা, তাহলে আমরা কি পড়লাম? আমরা পড়লাম জিন কাকে বলে, আমরা পড়লাম লোকাস কাকে বলে, এবং আমরা পড়লাম অ্যালিল কাকে বলে। এই যে অ্যালিলের ছবিটা আবার দেখে নাও। এই জিনটা এবং এই জিনটা একে অপরের অ্যালিল, এই জিনটা এবং এই জিনটা একে অপরের অ্যালিল।
যারা একই রকম কাজ করবে, দুইটা ক্রোমোজোমের অলমোস্ট কাছাকাছি একই জায়গায় থাকবে, এই জিনটা একে অপরের অ্যালিল, তাহলে এরা এরা অ্যালিল, এরা এরা অ্যালিল, এরা এরা অ্যালিল। এখন অ্যালিল দেখতে হুবহু একইও হতে পারে, আবার অ্যালিল একটু আলাদাও হতে পারে। ধরো এ আর একে অপরের অ্যালিল, তারা একই কাজ করে। ধরো দুজনেই তোমার শরীরের চুলের রং ঠিক করে, দুজনেই তোমার শরীরের চুলের রং ঠিক করে, এরা একে অপরের অ্যালিল, কিন্তু তারা দেখতে আলাদা। কারো মাথার চুল ধরো নীল, যদি পৃথিবীতে নীল চুলের কেউ নাই, কারো মাথার চুল হলুদ, পৃথিবীতে হলুদ চুলের লোক আছে, কিন্তু তারা তো দুজনেই মাথার চুলের রং ঠিক করে, তারা আলাদা। এটাকে আমরা বলবো হেটারোজাইগাস অ্যালিল। তাহলে থ্যাংক ইউ। তাহলে এই পড়াগুলো আমরা সবাই বুঝতে পারলাম। ক্লাস ডিউরেশন কত ঘন্টা? যেহেতু নামাজের বিরতি দিব, আচ্ছা 2 ক্লাসেই পড়াবো, কারণ আমি তোমাদেরকে বেসিক বুঝাচ্ছি। সো আমরা এখন ঠান্ডা মাথায় নামাজের বিরতি দিব, নামাজ পড়ে তোমরা অবশ্যই ফেরত আসবা। ক্লাস ডিউরেশন 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট, ঠিক আছে? আমরা 4:45-এ ক্লাস শেষ করে ফেলবো, ঠিক আছে? সরি, 5:15-তে ক্লাস শেষ করে ফেলবো, বা 5:45-এ ক্লাস শেষ করে ফেলবো, ঠিক আছে? সুন্দর। তো চলো আমরা নামাজের একটা বিরতি দেই। আল্লাহ পাক আমাদের উপর রহম করুক। তুমি যতই পরিশ্রম করো, তোমাকে আল্লাহ পাককে কবুল করতে হবে, তোমার ভাগ্যকে কবুল করতে হবে, না হলে কিন্তু খুব একটা লাভ নাই, তাই না? মানে অবশ্যই আল্লাহ পাককে কবুল করতে হবে। বিবর্তন অংশ থেকে ভার্সিটি প্রশ্ন আসে কিনা? মানে আসে, আসে, অবশ্যই আসে। জাহাঙ্গীরনগর, রাজশাহী, গুচ্ছ অবশ্যই আসে, 100% আসে। কেন আসবে না? 100% আসে।
কালারটা একটু যেন কেমন হয়ে গেছে, তাই না? ওকে, সবাই দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ আমাকে? ওভারঅল কালারটা একটু কেমন যেন হয়ে গেছে। আচ্ছা, হোক। তো আমরা তাহলে কি পড়লাম? আমরা লোকাস কাকে বলে কি পড়লাম, আমরা সেটা পড়ে ফেললাম। এবার তুমি আস্তে করে সামনের দিকে যাও। তো এখন আমরা নতুন একটা টপিক পড়ব। এই টপিকটা থেকে ডিরেক্ট এমসিকিউ আসবে। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যে আমাদের যে কোনো বৈশিষ্ট্য দুইজন মিলে নিয়ন্ত্রণ করে। তাহলে ধরো এইটা একটা ক্রোমোজোম, এইটা আরেকটা ক্রোমোজোম। আমাদের যে কোনো বৈশিষ্ট্য দুইজন মিলে নিয়ন্ত্রণ করে, তাহলে দুইজন। আচ্ছা, এই যে ধরো আমার চুলের রং কেমন হবে? চুলের রং কালো, বড় হাতের বি। মায়েরও চুলের রং কালো। আমার চুলের রং কালো কারণ বাবার চুলের রং কালো, মায়েরও চুলের রং কালো। তাহলে এটা হোমোজাইগাস। তাহলে আমরা লিখব এটার জিনোটাইপ, এটাকে আমরা লিখব যে আমার চুলের রং যে কালো, এটার জিনোটাইপ হলো বি বি। এটার জিনোটাইপ, এটার জিনোটাইপ হলো বিবি। আর আমার চুলের রং যে কালো, এই যে বাইরে যে জিনিসটা প্রকাশ পেল, সেটাকে আমরা লিখব হলো ফিনোটাইপ, হলো কালো। তাহলে কালো মানে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটাকে বলে ফিনোটাইপ। আর ভেতরে জিনের যে গঠনটা সেটা হচ্ছে জিনোটাইপ। এখন তাহলে এইখানে দেখো তো, আমার বাবারও চুলের রং কালো, মায়েরও চুলের রং কালো, সেজন্য আমার চুলের রং কালো। এইটা একটা ঘটনা। কিন্তু তুমি আরেকটা জিনিস খেয়াল করো, ধরো আরেকজন ব্যক্তি যারও চুলের রং কালো, অর্থাৎ ওর ফিনোটাইপ, অর্থাৎ বাইরে থেকে তুমি দেখতে পাচ্ছ ওর চুলের রং কি, ওর চুলের রং কালো। কিন্তু তুমি ওর ক্রোমোজোম থেকে পরীক্ষা করে দেখতে পাইলা যে ওর ভেতরে যে ক্রোমোজোম আছে সেটাতে ওর বাবার চুলের রং কালো হলেও ওর মায়ের চুলের রং কিন্তু কালো না। ওর মায়ের চুলের রং হলো ধরো বাদামি। কিন্তু তাহলে বাবার চুলের রং কালো, কিন্তু মায়ের চুলের রং বাদামি, কিন্তু তারপরও ওর চুলের রং হয়ে গেল কালো। তো আমরা ওর ক্ষেত্রে জিনোটাইপ কি বলবো? ওর জিনোটাইপ আমরা বলবো, ওর জিনোটাইপ হলো বড় হাতের বি, ছোট হাতের বি। তাহলে খেয়াল করো তো, একই ফিনোটাইপ হলেও, অর্থাৎ বাইরের বৈশিষ্ট্য একই রকম হলেও ভেতরের গঠন আলাদা হতে পারে। যখন ভেতরে দুইটাই একই থাকবে তখন তো ওই বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে, দুইটাই কালো হলে তো কালো। কিন্তু যখন দুইটা আলাদা হবে তখন যেই বৈশিষ্ট্যটা প্রকাশ পায়, যেইটা প্রকাশ পায়, যেমন এ প্রকাশ পেয়েছে, এইটাকে আমরা বলবো প্রকট বৈশিষ্ট্য। আর যেটা প্রকাশ পেল না সেটাকে আমরা বলবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এই যে অবস্থাটা, এই অবস্থাটার নাম হলো হেটারোজাইগাস অবস্থা। তার মানে দুইজন কিন্তু আলাদা আলাদা। খেয়াল করো, হেটারোজাইগাস অবস্থায় যেটা প্রকট বৈশিষ্ট্য সেটা প্রকাশ পায়, আর যেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেটা প্রকাশ পায় না। কিন্তু হোমোজাইগাস অবস্থায় যখন দুইটাই একই, তখন তো ভাই দুইজনই যেহেতু একই, তাহলে তো ওই বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে। তাহলে প্রকট বৈশিষ্ট্য কি জিনিস? যেটা প্রকাশ পায় সেটার নাম প্রকট, যেটা প্রকাশ পায় না সেটার নাম প্রচ্ছন্ন। প্রকট এই অবস্থায়ও প্রকাশ পাবে, এই অবস্থায়ও প্রকাশ পাবে, কিন্তু প্রচ্ছন্ন, খেয়াল করো, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে ভাইয়া এইটা দিয়ে তো বড় বি দিয়ে তো কালো বোঝায়, ছোট বি দিয়ে তো ধরো বাদামি বোঝায়, বাদামি চুলের রং। তাহলে কখন চুলের রং বাদামি হবে? বাদামি চুল শুধুমাত্র তখনই হবে যদি কোনো ব্যক্তির শরীরে দুইটাই ছোট হাতের বি থাকে। অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য শুধুমাত্র এর চুলের রং হবে বাদামি যখন দুইটাই ছোট হাতের বি হবে, যখন দুটাই ছোট হাতের বি হবে। এইটার নাম হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে? তার মানে কি কি বুঝলাম আমরা? তাকায় দেখো, আবার দেখো। প্রকট বৈশিষ্ট্য হেটারোজাইগাস অবস্থায় প্রকাশ পায়, হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়। প্রকট, ধরো কালো রংটা প্রকট, এটা সব অবস্থায় প্রকাশ পায়। কিন্তু প্রচ্ছন্ন যদি প্রকটের সাথে থাকে কখনোই প্রকাশ পাবে না। প্রচ্ছন্নকে প্রকাশ পেতে হলে দুইজনকেই হোমোজাইগাস অবস্থায় যেতে হবে। প্রচ্ছন্ন যখন কোনো প্রকটের সাথে থাকবে না, শুধুমাত্র তখন সে তার রূপটা দেখাতে পারবে। তাহলে প্রচ্ছন্ন শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায়
প্রকাশ পায়। ঠিক আছে, ওকে। তাহলে এই যে দেখো এই কথাটাই বলা আছে, প্রকট বৈশিষ্ট্য যেটা প্রকাশ পায়, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যেটা হেটারোজাইগাস অবস্থায় প্রকাশ পায় না, শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়। জিনোটাইপ, ভেতরের জিনের গঠনটার নাম হলো জিনোটাইপ, যেইটা প্রকাশ পায় সেটার নাম কি? সেটার নাম ফিনোটাইপ। তাহলে জিনোটাইপ, ফিনোটাইপ। ঠিক আছে, তাহলে এই তো। এবার আরও এখানে দুইটা কথা আমাদেরকে পড়তে হবে, এখানে দুইটা কথা আমাদেরকে পড়তে হবে, সেটা আমরা পড়বো সামনে। টেস্ট ক্রস কাকে বলে, ব্যাক ক্রস কাকে বলে, এইটা আমরা সামনে পড়বো। তার আগে মেন্ডেলের সূত্রগুলো আমরা আগে পড়বো। তো চলো আমরা আগে মেন্ডেলের সূত্রগুলো পড়ি। এইটুকু যে বুঝতে পেরেছো তাহলে অনেকটুকু, খুবই ভালো করে দেখো এইটা বুঝতে। এটা জাস্ট এই জন্য বুঝাচ্ছি যাতে পরবর্তী সবগুলাই তুমি বুঝতে পারো। ধরো তুমি একটা লম্বা গাছের সাথে, লম্বা একটা পুরুষ গাছের সাথে তুমি খাটো একটা মেয়ে গাছের বিয়ে দিলা, লম্বা পুরুষ গাছের সাথে খাটো একটা মেয়ে গাছের বিয়ে দিলা। তো লম্বা গাছের ভেতরে যে জিন আছে সেটার নাম টি টি, খাটো গাছের ভেতরে যে জিন আছে সেটার নাম ছোট হাতের টি, ছোট হাতের টি, লম্বা খাটো। এখন এইখানে এরা বাচ্চা হতে পারে এই রকম, এই রকম, অর্থাৎ এইটা এখানে তো দুজনের মিলন ঘটবে, এখান থেকে গ্যামিট তৈরি হবে। ওই গ্যামিটের আলোচনায় আপাতত আমরা যাচ্ছি না, আপাতত তুমি এই জায়গায় মনে রাখো এই টিটা এর সাথে যুক্ত হতে পারে, এই টিটা এর সাথেও যুক্ত হতে পারে, আবার একইভাবে এই টিটা এর সাথে যুক্ত হতে পারে, আবার এই টিটা এর সাথেও যুক্ত হতে পারে। কথাটা কি ক্লিয়ার? তো যেটাই যার সাথেই যুক্ত হোক, যেটা যার সাথেই যুক্ত হোক, আলটিমেটলি ঘটনা কি ঘটবে? আলটিমেটলি ঘটনা ঘটবে টি টি। আলটিমেটলি কি ঘটনা ঘটবে? বাচ্চাটা কেমন হবে? বাচ্চাটা হবে লম্বা। তাহলে এইটাকে আমরা বলবো F1 জনুতে যখন প্রথমবার তাদের বিয়ে হয়, এটাকে ফাইলিয়াল বলা হয়। F1 আপাতত তুমি মনে রাখো ফ্যামিলি 1 তাহলেও হবে। F1 জনুতে সবগুলো গাছ হবে লম্বা, কারণ যেভাবেই যাও বাচ্চা একটা বড়টির সাথে ছোটটি, এখানে বড়টিটা প্রকট বৈশিষ্ট্য, সবগুলো গাছ কেমন হবে? লম্বা। পরীক্ষায় প্রশ্ন আসবে একটা লম্বা গাছ এবং খাটো গাছের মধ্যে মিলন ঘটালে প্রথম বংশধরে সবগুলো গাছ কেমন পাবা? সবগুলো গাছ পাবা, সবগুলো গাছ পাবা লম্বা। এখন তুমি দেখো সবগুলো লম্বা গাছের সাথে এবার তুমি লম্বা গাছের বিয়ে দিলা, কিন্তু এই লম্বা কিন্তু বিশুদ্ধ লম্বা না, এটা একটা অবিশুদ্ধ লম্বা, তাই না? কারণ বড়টি ছোটটি, বড়টি ছোটটি, এরা অবিশুদ্ধ লম্বা। এখান থেকে কয় রকমের বাচ্চা সম্ভব দেখো তো, আগে দেখো এটা বুঝো কিনা। এইটা এর সাথে যুক্ত হলে, এর সাথে যুক্ত হলে, আবার এইটা এর সাথে যুক্ত হলে, এর সাথে যুক্ত হলে, তাহলে বাচ্চাগুলো কয় রকম হওয়া সম্ভব? বড়টি 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 ছোটটি, বড়টি ছোটটি, ছোটটি ছোটটি, এই 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 এই। তাকিয়ে দেখো দেখতে পাচ্ছ কিনা, 4 রকমের বাচ্চা হওয়া সম্ভব, যেখানে এইটা তো লম্বা হবে, এইটা তো খাটো হবে, এবং মাঝের এরাও কিন্তু দেখো, এরাও কিন্তু আলটিমেটলি এই যে লম্বা, তাহলে দেখো লম্বা পাচ্ছ কয়টা তুমি? লম্বা পাচ্ছ 3টা, খাটো পাচ্ছ 1টা। অর্থাৎ F2 জনুতে গিয়ে দেখো অনুপাতটা বদলে যাচ্ছে। তুমি দুজন লম্বা গাছের বিয়ে দেওয়ার পরে তাদের মিলন ঘটানোর পর দেখো এমনও হতে পারে লম্বা গাছের বাচ্চা হয়ে গেল খাটো, লম্বা গাছের বাচ্চা হয়ে গেল খাটো। দেখতে পাচ্ছ কারণ কি? কারণ এই যে খাটো জিনগুলো তো ওর ভিতরে লুকায় ছিল, ওই খাটো জিনগুলো এখন প্রকাশ পেয়ে গেল। তারা তো ওই জায়গায় লুকায় ছিল, তারা এখন প্রকাশ পেয়ে গেল, তারা প্রকাশ পেয়ে গেল। তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটার নাম হলো মেন্ডেলের প্রথম সূত্র। মেন্ডেলের প্রথম সূত্র অনুসারে F1 জনুতে সবাই প্রকট বৈশিষ্ট্য আকারে প্রকাশ পাবে, আর F2 জনুতে অনুপাতটা কত হয়ে যাবে? কত অনুপাতে বাচ্চা হওয়ার সম্ভাবনা? 3:1। এরকমভাবে পরীক্ষায় প্রশ্ন দিবে, দেখি ভার্সিটি প্রশ্ন দিবে এইরকম, দেখি তোমরা জিনিসটা বুঝলা কিনা। ধরো আম গাছ, ধরো বড় আম, একটা বড় আম গাছের সাথে তুমি একটা ছোট আম গাছের বিয়ে দিলা। বড় আমটা হলো প্রকট বৈশিষ্ট্য, F1 জনুতে, F1 জনুতে সবগুলো গাছ কি হবে? বড়, ছোট নাকি 3:1 বলো তো?
সবগুলো আম কেমন হবে? তাহলে F1 জনুতে সবগুলো হবে বড় আম। তারপর তোমাকে বলবে তাহলে F2 জনুতে কি হবে বলো তো? F2 জনুতে কি হবে? F2 জনুতে বড় হবে কয়টা? বড়র সাথে ছোটর অনুপাত কেমন হবে? থ্রি ইস টু ওয়ান, এরকম প্রশ্ন আসবে। ঠিক আছে, তাহলে এইটা মেন্ডেলের সূত্র। কথা ক্লিয়ার? তাহলে আমরা এখানে কিন্তু একটা জিনিস দেখতে পেলাম, এটা হলো বড় ছোট এই অনুপাতটা কিন্তু ফেনোটাইপিক অনুপাত। আমরা এই অনুপাতটাকে কি বলবো? ফিনোটাইপিক, কারণ বাইরে থেকে দেখা যাচ্ছে ফিনোটাইপিক। কিন্তু তুমি যদি তাকায় দেখো ফিনোটাইপিক অনুপাত 3:1, কিন্তু জিনোটাইপিক অনুপাত কিন্তু 1:2:1, কারণ বিশুদ্ধ লম্বা একটা, অবিশুদ্ধ লম্বা দুইটা, আর খাটো একটা। জিনোটাইপিক অনুপাত কত? মেন্ডেলের সূত্রের জিনোটাইপিক অনুপাত কিন্তু 1:2:1। তাহলে এই তো আমরা শিখিয়া পড়িয়া গেলাম মেন্ডেলের সূত্রের জিনোটাইপিক অনুপাত কত। জিনোটাইপিক অনুপাত 1:2:1, কিন্তু যদি বলে ফিনোটাইপিক অনুপাত কত? 3:1। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এইগুলা না হয় বুঝলা। এখন এখানে তাহলে আমাদেরকে আর কিভাবে প্রশ্ন করতে পারে? প্রশ্ন চলো আমরা একটু প্র্যাকটিস করি, দেখি পারো কিনা। যদিও আমরা একদমই কেবল পড়া শুরু করেছি, এখন এখান থেকে খুব বেশি প্রশ্ন দেওয়া নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখানে এইটা পড়ে ফেলছো, এখন তুমি এই দুইটা বুঝতে পারবা। দেখো এই জায়গায় একটা ক্রসের কথা বলা আছে। ক্রসটার নাম কি? ক্রসটার নাম হলো টেস্ট ক্রস। এমসিকিউতে আসতে পারে, কিন্তু টেস্ট ক্রস থেকে প্রশ্ন দিতে পারে। টেস্ট ক্রস থেকে প্রশ্ন দিতে পারে। দেখো টেস্ট ক্রস। আচ্ছা ঠিক আছে, হোয়াট ইজ টেস্ট ক্রস? টেস্ট শব্দের মানে কি? আমরা বলি না একটু, চলো ওর একটা টেস্ট নেই। টেস্ট মানে পরীক্ষা, আমরা কোনো কিছু চেক করে দেখি, তাই না? এটা কিন্তু আমরা কোনো কিছু পরীক্ষা করে দেখছি। কি পরীক্ষা করে দেখছি? তুমি একটু এই জায়গায় খেয়াল করো, মাত্র আমরা বললাম যে এটাও লম্বা আবার এটাও লম্বা, তার মানে লম্বা কিন্তু দুই রকম হতে পারে। তো ধরো লম্বা তাহলে দুই রকম হতে পারে। লম্বা, এটা বিশুদ্ধ লম্বা হলে তার ভিতরে জিনোটাইপ হবে এমন, আর যদি এটা অবিশুদ্ধ লম্বা হয় তাহলে তার জিনোটাইপ হবে এমন। তাহলে লম্বা দুই রকম হতে পারে, তাই কিনা? তাহলে পরীক্ষা, আমরা দেখব এই যে একটা গাছ লম্বা নাকি লম্বা না, এটা আমরা টেস্ট করে দেখব। কিভাবে টেস্ট করব জানো? ধরো এইটা বিশুদ্ধ লম্বা, তো কি আছে সেটা তো আমি জানি না। আমি লম্বা গাছটার সাথে একটা খাটো গাছের বিয়ে দিয়ে দিব। খাটো কে ছিল? মা। তো প্রচ্ছন্ন অংশের বিয়ে দিয়ে দিব। ধরো এইটা কি আছে এখনো তো আমি জানি না, কিন্তু এইটা যে বিশুদ্ধ খাটো এটা আমরা জানি। তাহলে এখান থেকে যে বাচ্চাগুলো হবে সেগুলো কেমন হবে? সেই সবগুলো বাচ্চা হবে। সবগুলো বাচ্চা কেমন হবে? বাচ্চাগুলো সবগুলা এইরকম হবে। ঠিক আছে, এরপর আবার আমি এদের মধ্যে বিয়ে দিব। এদের মধ্যে বিয়ে দেওয়ার পর আলটিমেটলি বাচ্চা কেমন আসবে? বাচ্চা আসবে এইরকম, তাই কিনা? 3:1 অনুপাতে পাবো আমরা। 3:1 অনুপাত আমরা পাবো। যদি এরকম 3:1 পাই তাহলে আমরা বলবো আমরা যে লম্বাটা নিয়েছিলাম এই লম্বাটা টেস্টে আমরা দেখতে পেলাম এইটা হলো বিশুদ্ধ লম্বা। তাহলে আমরা যদি একটা বিশুদ্ধ খাটোর সাথে বিয়ে দেই তাহলে বিশুদ্ধ লম্বা কিনা সেটা আমরা এই টেস্ট করে প্রমাণ করতে পারবো। আচ্ছা ভাইয়া ঠিক আছে, তাহলে অবিশুদ্ধ, ধরো যদি এই রকম ওই লম্বাটা এই রকম হয় এবং তুমি একই রকম ভাবে ওদের মধ্যে বিয়ে দাও, তাহলে দেখো বাচ্চাগুলা কেমন হওয়ার সম্ভাবনা আছে। তাহলে দেখো বাচ্চাগুলা কেমন হতে পারে। এইখানে তো এইটাই হওয়া সম্ভব, কিন্তু এইখানে তাকায় দেখো বাচ্চাগুলা কেমন আসতে পারে। বাচ্চাগুলা কিন্তু এই রকম আসবে ভাই, দেখো। বা সবাই আসবে লম্বা, এখানে কিন্তু সবাই লম্বা আসবে। এইটা করারও দরকার নাই আমাদের, এই অংশটুকু তো করারই দরকার নাই, কারণ যখন তুমি
লম্বার সাথে বিশুদ্ধ লম্বার সাথে বিশুদ্ধ খাটোর বিয়ে দিবা, সব সময় লম্বা বাচ্চা আসবে। কিন্তু তুমি যদি এইটার সাথে এইটার বিয়ে দাও, তাহলে দেখো বাচ্চা হয় এরকম আসবে, না হলে এই রকম আসবে। তাকায় দেখো, এইখানে কিছু বাচ্চা হবে লম্বা, কিছু বাচ্চা হবে খাটো। যেই মুহূর্তে তুমি খাটো বাচ্চা খুঁজে পাইলা, বুঝে গেলা, যেই মুহূর্তে তুমি F1 জনুতেই খাটো বাচ্চা খুঁজে পাবা, সাথে সাথেই বুঝে যাবা যে এইটা আসলে অবিশুদ্ধ ছিল। বিশুদ্ধ হলে কোনো খাটো বাচ্চা জন্মানোর, F1 জনুতে কোনো ধরনের কোনো খাটো বাচ্চা জন্মানোর কোনো সুযোগ নেই। আমাদের F2 পর্যন্ত যেতেই হবে না, শুধু F1 জনু দেখেই তুমি কমেন্ট করতে পারবা। কিন্তু তুমি যদি এখানে খাটো বাচ্চা পেয়ে যাও, তাহলে কি বোঝা যাবে? তাহলে বোঝা যাবে যে এই জায়গায় কি আছে, এই জায়গায় অবিশুদ্ধ আছে, এটার নাম হলো টেস্ট ক্রস। তাহলে দেখো, হোয়াট ইজ টেস্ট ক্রস? এই যে বংশধরগুলা, F1 বা F2 জনুর বংশধরগুলা, এরা কি বিশুদ্ধ হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস? এইটা বোঝার জন্য যে টেস্ট করা হয়, কার সাথে টেস্ট করা হয়? মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্নের সাথে। দেখো এইটাই বলা আছে, টেস্ট করা হয় মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্নের সাথে। টেস্ট করলে তুমি দেখতে পাবা আলটিমেটলি কোন অনুপাতে পাওয়া যাবে। এইগুলা দুইটা, এইগুলা দুইটা, 2:2 মানে 1:1। তাহলে টেস্ট ক্রসের অনুপাত কত? 1:1। টেস্ট ক্রসের অনুপাত কত? দেখো 1:1। অর্ধেক পাওয়া যেতে পারে লম্বা, অর্ধেক পাওয়া যাবে খাটো। কথাটা কে কে বুঝতে পারলা? বোঝা গেছে? বুঝতে পেরেছি। তাহলে দিস ইজ কল্ড টেস্ট ক্রস। যেই ক্রসের মাধ্যমে আমরা টেস্ট করে দেখি ওটা কি বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ, সেটাকে বলা হয় টেস্ট ক্রস। ওকে, গ্রেট। এবার ব্যাক ক্রস। ব্যাক মানে পেছনে। ক্রস সাধারণত আমরা সমান পর্যায়ে, তাই না? ধরো বাবা মায়ের থেকে নতুন একটা গাছ জন্মাইলো, সেই গাছের সাথে তার সমবয়সী গাছের বিয়ে দিব। গাছের ক্ষেত্রে মানুষ কিন্তু চিন্তা করো না, আমরা যদি কোনো গাছের সাথে তার বাবা মায়ের ক্রস করাই, তাকায় দেখো F1 জনু মানে বাচ্চার সাথে যদি পিতা বা মাতার কারো তুমি ক্রস করাও, সেটাকে বলা হয় ব্যাক ক্রস। বুঝাতে পেরেছি? সেটাকে বলা হয় ব্যাক ক্রস। তো যখনই পিতৃ-মাতৃ বংশীয় কথাটা বলা থাকবে, মনে রাখবা এটাকে বলা হয় ব্যাক ক্রস। তুমি বলতে পারো, ভাইয়া ব্যাক ক্রস কেন করা হয়? ব্যাক ক্রস করা হয় উন্নত জাত তৈরি করার জন্য। উন্নত জাত তৈরি করার জন্য। ভাইয়া কেমন উন্নত জাত তৈরি করার জন্য? ব্যাক ক্রস করে আমাদের লাভ কি? ধরো এইটাই একই কথা বারবার, একই আলোচনা বারবার। ধরো একটা লম্বা গাছের সাথে তুমি প্রথমে একটা খাটো গাছের বিয়ে দিয়ে কিছু লম্বা গাছ পাইলা, কিন্তু এই লম্বা গাছগুলা কি অবিশুদ্ধ। তুমি চিন্তা করলা আমি এগুলোকে পিওর বিশুদ্ধ, আমি এগুলাকে ওর বাবার মতো বিশুদ্ধ করতে চাই। তুমি কি করবা? ওই গাছগুলাকে আবার এই বাবার সাথে ক্রস করবা। ফলে দেখো, তুমি আবার ক্রস করলে দেখো, আগে তো 100% গাছই ছিল এমন অবিশুদ্ধ, এখন 50% গাছ কি হয়ে গেল? 50% গাছ বিশুদ্ধ হয়ে গেল। তার মানে কি? বিশুদ্ধতার পরিমাণ কি হয়ে গেল? বিশুদ্ধতার পরিমাণ বেড়ে গেল। তো এইগুলো মূলত উন্নত জাতের ফসল তৈরি করার জন্য এই ব্যাক ক্রসগুলা করা হয়। তো যখন পিতা বা মাতা কারোর সাথে ক্রস করা হয় কোনো কিছুতে, তো তখন সেটাকে আমরা বলবো ব্যাক ক্রস। সেই দিক দিয়ে চিন্তা করলে টেস্ট ক্রস এক ধরনের ব্যাক ক্রস, কারণ ওখানে আমরা মায়ের সাথে, ওই জায়গায় আমরা মায়ের বংশের গাছের সাথে এটাকে ক্রস করাই। তাহলে ক্রসের বেসিক আইডিয়াটা কি ক্লিয়ার? তোমরা যদি ক্রসের এই বেসিক আইডিয়াগুলো ক্লিয়ার করে ফেলো, তাহলে আমাদের আসলে মূল পড়া আসলে হয়ে গেছে। এরপর আমাদের শুধুমাত্র নাম, অনুপাত, নাম, অনুপাত এগুলা পড়লেই হয়ে যাবে। আমাদেরকে কিন্তু আর কোনো চেকার বোর্ড টোড পড়তে হবে না। প্রিয় ছোট্ট ভাই বোনেরা, তাকায় দেখো তো, আমরা যখন বলতেছি 3:1, খেয়াল করো আমরা কিন্তু এক জোড়া বৈশিষ্ট্যের দিকে তাকাচ্ছি। কীরকম এক জোড়া বৈশিষ্ট্যের দিকে তাকাই? তুমি তাকায় দেখো, এক জোড়া বৈশিষ্ট্য মানে এই যে এক জোড়া লম্বা, কেউ লম্বা এটা তার বৈশিষ্ট্য, খাটো এটাও তার বৈশিষ্ট্য। তাহলে এখানে কয়টা বৈশিষ্ট্য? লম্বা, খাটো, এক জোড়া বৈশিষ্ট্যের দিকে আমরা তাকাই। যখন তুমি এরকম এক জোড়া বৈশিষ্ট্যের দিকে তাকাবা, এক জোড়া, তখন সেটাকে বলে মনোহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড ক্রসের অনুপাত 3:1। যখন তুমি দুই জোড়া বৈশিষ্ট্যের দিকে তাকাবা, দুই জোড়া বৈশিষ্ট্য, তখন সেটাকে বলে ডাইহাইব্রিড ক্রস। ডাইহাইব্রিড ক্রসের
অনুপাত হলো 9:3:3:1। ভাইয়া কেমন? ধরো একটা বড় গোল, ভালো করে তাকাও, বড় গোল আমের সাথে চিকন ছোট চিকন আমের তুমি বিয়ে দিলা। দেখো এখানে বৈশিষ্ট্য কয়টা? বৈশিষ্ট্য কিন্তু এখানে বড় ছোট দুইটা, গোল চিকন কয়টা হয়ে গেল? বৈশিষ্ট্য হয়ে গেল 2 জোড়া, বৈশিষ্ট্য হয়ে গেল 4টা। বৈশিষ্ট্য কয়টা হয়ে গেল? বৈশিষ্ট্য হয়ে গেল 4টা। F1 জনুতে তুমি কি পাবা? F1 জনুতে তুমি সবগুলা বড় গোল আম পাবা, সবগুলা বড় গোল আম পাবা। F1 জনুতে সবগুলো আম হবে বড় গোল। কিন্তু আমরা তো এটা এইচএসসিতেই পড়েছি, F2 জনুতে কি পাওয়া যাবে জানো? F2 জনুতে বড় গোল আম পাওয়া যাবে কয়টা? তারপরে ছোট চিকন আম পাওয়া যাবে কয়টা? ছোট চিকন আম পাওয়া যাবে কয়টা? ছোট চিকন আম পাওয়া যাবে কয়টা? বড় গোল আম পাওয়া যাবে কয়টা? আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথম কথা হচ্ছে F2 জনুতে এই অনুপাতটা হয়ে যাবে 9:3:3:1, অর্থাৎ বড় গোল আম পাওয়া যাবে যেটা প্রকট সেটা পাওয়া যাবে 9টা, ছোট চিকন সেটা পাওয়া যাবে একটা, আর বাকিগুলা পাওয়া যাবে মিক্সড, যেমন বড় বড় কিন্তু চিকন, ছোট কিন্তু গোল। দেখো মিক্সড মিক্সড এইগুলা পাওয়া যাবে কয়টা? 3টা করে। সো এইটা যে শিখবে সেটা উত্তর করতে পারবে। তো দেখো যখন 2 জোড়া বৈশিষ্ট্যের দিকে তাকাবা, প্রকট বৈশিষ্ট্যটা পাওয়া যাবে 16টার মধ্যে 9টা, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা পাওয়া যাবে 16টার মধ্যে একটা, আর মাঝখানের মিক্সগুলা কত? 3 3। কথাটা কি ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে 9 3 12 3 15 আর 1। ওকে, তো এইটা কিন্তু সম্ভাব্যতার অঙ্ক দেয় পরীক্ষা অপশনটা। পরীক্ষা প্রশ্নটা কিভাবে করবে? F2 জনুতে বড় গোল আম এবং ছোট চিকন আমের মধ্যে কয়টা ছোট চিকন পাওয়া যাবে? ছোট চিকন যেটা এটা একটা, বড় গোল কয়টা? 9টা, মাঝের দুটো মিক্সড, বড় চিকন ছোট গোল, বড় চিকন ছোট গোল। কথাটা কি ক্লিয়ার? কে কে বুঝতে পেরেছো? বেশি জটিল বলে মনে হচ্ছে? দেখো তো এইটাই এই জায়গায় দেওয়া আছে। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো আমরা একটু প্র্যাকটিস করি, দুই একটা প্রশ্ন চলো আমরা একটু প্র্যাকটিস করি এখান থেকে কিভাবে প্রশ্ন আসবে। লেটস হ্যাভ এ লুক। 1 নম্বর প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে, বলো।
যখনই দুই জোড়া বৈশিষ্ট্যের কথা বলা হবে, দেখছো আমি তো উল্লেখ করে দিলাম, কি হবে উত্তর? ভেরি গুড, উত্তর হল 3:1। আচ্ছা ঠিক আছে, এইবার বলো তো প্রকাশিত জীবের বৈশিষ্ট্যকে কি বলে? প্রকাশিত বৈশিষ্ট্যকে বলে, এটার কি উত্তর হবে, ফিনোটাইপ না প্রকট বৈশিষ্ট্য? যদিও লজিক মতে দুটাই সঠিক হতে পারে, তাই না? কিন্তু এইখানে দেখো আমরা এখানে একটা শব্দ বলেছে, বাহ্যিক গঠনকে বলা হয়, তাহলে দেখো এই যে 14 খ বাহ্যিক প্রকাশ, 14 খ উত্তর ধরে এটা উত্তর করা, দুটাই আসলে সঠিক উত্তর তৈরি করে, কিন্তু এই যে বাহ্যিক বৈশিষ্ট্য, প্রকাশিত বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ। তো এখানে মূলত ফিনোটাইপটাই আসলে সঠিক উত্তর। তো যাই হোক, সিটাও আসলে সঠিক, সিটাও আসলে সঠিক, সিটাও আসলে সঠিক, এটাও হতে পারে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ফাইন, চলো আমরা দেখি আরেকটু পড়ি, লাস্ট, এটা লাস্ট এমসিকিউ, দেখি এটা তুমি কেমন পারো। ফ্যান্টাস্টিক, এটা আমি তোমাদেরকে পড়াইছি। বলো 31 বলো। জিনোটাইপিক অনুপাত কত? 1:2:1। ফ্যান্টাস্টিক। তারপরে মেন্ডেল কত প্রকার মটরশুঁটি নিয়ে কাজ করেছেন বলো তো? 34 প্রকার। ভেরি গুড। তাহলে কত কিছু তোমরা পড়ে ফেললা। আমরা যদি এইটুকু বুঝে ফেলি, আমরা এখন জিনতত্ত্বের বাকিটুকু 10 মিনিটে জাস্ট ভাজা ভাজা করে ফেলবো। ঠিক আছে, দেখো কিভাবে শুরু করব ভাজা। রেডি, আমরা ভাজতে শুরু করব। তেল গরম হয়ে গেছে, তাওয়া এখন, তেল এখন একদম গরম। এখন শুধুমাত্র আমরা কি ভাজবো আজকে, আমরা জাস্ট জিনিসগুলো দিব আর ভাজা ভাজা করে তুলে ফেলবো। তেলে ভাজা তৈরি করব আমরা আজকে, তেলে ভাজা পোড়া মুরগি ভাজবো। আচ্ছা ঠিক আছে, তাহলে রেডি। এখান থেকে কি কি এমসিকিউ আসবে, চলো শুরু করা যাক, চলো শুরু করা যাক। এই যে তাকায় দেখো, মেন্ডেলের প্রথম সূত্র, মেন্ডেলের সূত্র। ওকে ঠিক আছে, মেন্ডেলের সূত্র, লেটস হ্যাভ আ লুক। চলো শুরু করা যাক। মেন্ডেলের প্রথম সূত্রে কয় জোড়া বৈশিষ্ট্যের কথা বলা? এক জোড়া। এটার অপর নাম মনোহাইব্রিড ক্রস। দ্বিতীয় কথা, এটার অপর নাম জনন কোষ বিশুদ্ধতার সূত্র। তৃতীয় কথা, এইটার নাম পৃথকীকরণ সূত্র। ভাইয়া শব্দের দিকে তাকাও, প্রথম সূত্রের কয়টা নাম? প্রথম, পৃথকীকরণ, জনন কোষ শুদ্ধতা, তারপরে মনোহাইব্রিড ক্রস সূত্র। একটা সূত্রে 4টা নাম, একদম মনে রাখতে হবে। তো আমি এটা কিভাবে মনে রাখতাম জানো? আমি এটা মনে রাখতাম প্রথম সূত্র না, আমি এটা মনে রাখতাম প্রজম সূত্র। প্রজম, প্রথমটা মনে রাখতাম প্রজম। প্র মানে পৃথকীকরণ, জ মানে জনন কোষ বিশুদ্ধতা, ম মানে মনোহাইব্রিড ক্রস সূত্র। প্রথম সূত্র প্রজম সূত্র, ডান। এরপর দ্বিতীয় সূত্রের দিকে তাকাও। দ্বিতীয় সূত্রটার নাম কি কি? দ্বিতীয় সূত্রের নাম হলো স্বাধীনভাবে মিলনের সূত্র বা বন্টনের সূত্র, ল অফ সেগ্রিগেশন। এইটার নাম হলো দ্বিতীয় সূত্র।
তো এই তো ফাইন, আমি এটা এভাবে মনে রাখতাম। মিলন হয় কতজনের মধ্যে? দুইজনের মধ্যে, তাহলে দ্বিতীয় সূত্র। বন্টন, বন্টন টু, তাহলে বন্টন করতে তো অ্যাটলিস্ট দুইজন লাগবে, তাহলে এইটা হলো তোমার দ্বিতীয় সূত্র। এইভাবে মনে রাখতে পারি আমরা, ঠিক আছে? মিলন হয় দুজনের মধ্যে, একটা জিনিস বন্টন করতে কমপক্ষে দুইজনকে তো লাগবেই, এটা দিয়ে মনে রাখতে পারো। আর তুমি যতদিন একা থাকবা ততদিন তুমি একদম বিশুদ্ধ। তুমি যখন কারো কাছ থেকে পৃথক হয়ে যাবা, ব্রেকআপ, তখন তুমি আবার একা হয়ে গেলা, এটা দিয়েও মনে রাখতে পারো। এগুলো হলো প্রথম সূত্র। আর যখনই একার সাথে দোকা হয়ে গেলা, তখনই হয়ে গেল তোমার এই যে মিলন। বোঝাতে কি পারলাম? ঠিক আছে? তো ফাইন, তুমি তোমার হার্টটাকে বন্টন করে দিলা। তাহলে এখান থেকে দেখো, এটা বোল্ড হরফে এই যে দেখো স্টার মারা, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। আশা করি আমরা উত্তর করতে পারবো। সবাই বলো মারহাবা, পারবো কিনা? এইবার তাকায় দেখো, আগেই বলেছি জিনোটাইপিক অনুপাত, ফিনোটাইপিক অনুপাত 3:1, জিনোটাইপিক অনুপাত 1:2:1। মেন্ডেলের প্রথম সূত্রের এইগুলো আর কিছুই পড়ার দরকার নাই, তুমি এগুলো এখন এমনিই পারবা, এমনিই পারবা। প্রকট বৈশিষ্ট্যটা বললে তুমি এমনিই পারবা। দ্বিতীয় সূত্রের মূল কথাও তুমি এমনি পারবা। অনুপাত কয়টা কি আসবে, 9:3:1, এগুলো তুমি অবশ্যই পারবা, না পারার কোনো কারণ নাই। ঠিক আছে, দ্যাট ইজ গুড। ওকে, সামনের দিকে যাই, সামনের দিকে যাই, সামনের দিকে যাই। এগুলো থেকে কি আসবে, এগুলো থেকে কি আসবে? এগুলো থেকে দাগানো লাইন চাইলে পড়তে পারো, এগুলো থেকে কোনো প্রশ্ন আসবে না, তোমাকে আমি এটাও বলে দিলাম। এবার আমরা দেখব সূত্রগুলার ব্যতিক্রম। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম 3টা, আমরা ব্যতিক্রম 3টা লিখে দিচ্ছি। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কয়টা? মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম 3টা, তুমি একবার লিখে নাও। অ, স, ম। প্রথম সূত্রের ব্যতিক্রম 3টা। অ দিয়ে অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, এই যে দেখো অসম্পূর্ণ প্রকটতা, এটা হলো মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। তারপরে হলো সম প্রকটতা, তারপরে হলো মারণ জিন। তাহলে দেখো মেন্ডেলের প্রথম প্রশ্ন আসবে, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কয়টা? তুমি বলবে 3টা। তোমাকে বলবে কি কি নাম? তুমি বলবে অসম, অসম্পূর্ণ প্রকটতা, সম প্রকটতা, শব্দটার দিকে ভালো করে তাকাবা, এবং হলো মারণ জিন। এবং আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানো? এদের অনুপাত কোনটা? অসম প্রকটতা এবং অসম্পূর্ণ, সমপ্রকটতা এবং অসম্পূর্ণ প্রকটতা, দুইটারই অনুপাত 1:2:1। আর মারণ জিনের অনুপাত, মারণ জিনের অনুপাত হলো 2:1। মারণ জিনের অনুপাত কত? মারণ জিনের অনুপাত হলো 2:1। তাহলে 1 নম্বর প্রশ্ন হবে অনুপাত থেকে, পড়া শেষ। এইবার দেখো অসম্পূর্ণ প্রকটতা, ইংরেজিটা পড়তে হবে, ইনকমপ্লিট কোডমিনেন্স, প্রকটতা অসম্পূর্ণ, তার মানে কেউই সম্পূর্ণভাবে প্রকট হতে পারেনি। মেন্ডেলের প্রথম সূত্র অনুসারে একটা লাল ফুল আর সাদা ফুলের বিয়ে দিলে যদি লাল ফুলটা হয় প্রকট বৈশিষ্ট্য, তাহলে প্রথম বংশধরে সবার লাল হওয়ার কথা, কিন্তু এই জায়গায় সবাই হয় গোলাপি। সন্ধ্যা মালতীতে এরকম দেখা যায়, গোলাপি, গোলাপির মধ্যে কিন্তু সাদাও আছে আবার লালও আছে, দুটার একটা মিক্সড, কেউই সম্পূর্ণরূপে প্রকট হতে পারেনি, এটার নামই অসম্পূর্ণ প্রকটতা। এবং দ্বিতীয় প্রজন্মে গিয়ে দুটা গোলাপি ফুলের বিয়ে দেওয়ার ফলে তুমি দেখো একটা পাওয়া যাচ্ছে লাল, দুইটা পাওয়া যাচ্ছে গোলাপি, একটা পাওয়া যাচ্ছে সাদা, 1:2:1। দুটা গোলাপির মধ্যে বিয়ে দিলে লাল ফুল জন্মাইলো, সাদা ফুল জন্মাইলো। গতকালকেই আমরা পড়ালেখা করি না বলে, আমাদের মধ্যে জ্ঞানের অভাব বলে, বাংলাদেশ তো তৃতীয় বিশ্বের একটা দেশ, আমাদের শিক্ষার হার কত? 60% বা 70%। 70% মানুষ নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না, কোনো নাম সই করতে পারে না। তারপর গত 20 বছরে তারপর কিছু নাম সই করতে পারে, কিন্তু জেনেটিক্স বুঝে এরকম মানুষ কয়টা? তুমি এখনই ইউটিউবে সার্চ দিতে পারো, এই যে খবরটা তুমি এখনই সার্চ দিতে পারো। শুধু জেনেটিক্স না বোঝার কারণে, শুধুমাত্র জেনেটিক্স না বোঝার কারণে তুমি দেখো পুরো একটা পরিবার তছনছ হয়ে গেছে। আমি সার্চ দিতে পারবো কিনা জানি না, এখানে কি বাংলা লেখা যাবে? লেটস ট্রাই, দেখি। বাংলা লেখা যাচ্ছে না, সো তোমরা সার্চ দিয়ে দেখতে পারো। আমি দেখি সার্চ দিয়ে পাই কিনা। গতকালকের খবর তো এই জায়গায় এটা পাওয়া যাচ্ছে না, তো ফাইন। কি হয়, একটা বাচ্চা
একটা বাচ্চা বিদেশিদের মতো দেখতে হয়ে গেছে। বিদেশিদের মতো বলতে এই রোগে আক্রান্ত, এই বাচ্চাটা এই রোগে আক্রান্ত। বাচ্চাটা এরকম অ্যালবিনিজম রোগে আক্রান্ত হয়েছে। অনেকেই মনে করে অ্যালবিনিজম রোগে আক্রান্ত হলে এই বাচ্চাগুলা মানে বিদেশিদের মতো দেখতে না, এটাকে বলে অ্যালবিনিজম। তো যশোরে না কোথায় যেন, তো নিউজটা দেখে তো আমি বুঝতে পারলাম যে আমাদের শিক্ষার হার কত কম। তো ওই বাচ্চাটা, বাবা মা তো বাংলাদেশি, বাবা মা তো আমাদের মতোই শ্যামলা, বাংলাদেশের গায়ের রং। বাংলাদেশের যারা ফর্সা তারাও কতটাই বা ফর্সা, এই ফর্সা তো না। তো ওই বাচ্চাটা এইরকমভাবে এরকম হওয়ার কারণে বাবা সন্দেহ করলো যে এটা কোনোভাবেই আমার সন্তান হতে পারে না। বউকে সন্দেহ করলো, বউকে ঘর থেকে বের করে দিয়ে তালাক দিয়ে দিল। চিন্তা চিন্তা করতে পারো। তো বউকে তালাক দিয়ে দিয়েছে এবং সেই বাচ্চা এখন অভাবে অনাদরে বড় হচ্ছে। শুধুমাত্র শুধুমাত্র এবং শুধুমাত্র জেনেটিক্স চ্যাপ্টারটা পড়েনি বা একদমই শিক্ষা দীক্ষা নাই। তো সমাজ সভ্যতা যত আগাবে এই জিনিসগুলো আস্তে 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 কমে আসবে। একদম তুমি কি আশা করো একটা গ্রামের লোক এত কিছু আবার টেস্ট করবে, এটা কি সম্ভব? সে তো ব্যাপারটাকে এমনি লজ্জার হিসেবে চিন্তা করতেছে। সে তো চিন্তা করতেছে এটা একটা লজ্জার বিষয়, বুঝো নাই? তার তো আর এত কিছু চিন্তা করার টাইম নাই। সে বললো আমার সন্তান আমার মতো দেখতে হবে না, সে দেখতে একটা বিদেশির মতো হবে, এই দিয়ে তালাক। ঠিক আছে, দ্যাট ইজ ফাইন। এবার হলো সমপ্রকটতা। সমপ্রকটতা, দুজনই সমানভাবে প্রকট, অর্থাৎ সাদার সাথে কালোর বিয়ে দিলা, হওয়ার কথা ছিল কি যেটা প্রকট সেটাই থাকবে, হয় সাদা না হলে কালো। দুইজনই যদি এমন থাকে সাদা কালো মিক্সড, দেখো কালো বর্ণের মোরগের সাথে সাদা বর্ণের মুরগির বিয়ে দিলা, যেই মোরগ বা মুরগিটা তৈরি হলো, দেখো সাদা কালো চেকযুক্ত মোরগ মুরগি, সাদা এবং কালো দুজনেই আছে, তাহলে এইটার নাম হলো সমপ্রকটতা বা কোডমিনেন্ট। শব্দটার দিকে তাকাও, শব্দটার নাম হলো কোডমিনেন্স, দুজনেই ডমিনেন্ট। এটার অনুপাত কত? 1:2:1। এরপরে যে টপিকটা সেটার নাম হলো লিথাল জিন বা মারণ জিন। লিথাল জিন বা মারণ জিন হলো এই জিনটা যদি কারো শরীরে থাকে, এই জিনটা আর প্রকাশ পায় না, মানে এই জিনটা মরে যায়। অর্থাৎ এই জিন যেই বৈশিষ্ট্যটাকে নিয়ন্ত্রণ করত, সেই বৈশিষ্ট্যটা আর প্রকাশ পায় না। ধরো কারো চুল তৈরির জন্য যে জিনটা, সেটা লিথাল জিন, তাহলে ধরো জন্ম থেকেই ওর চুলগুলো আর তৈরি হবে না, অর্থাৎ জন্ম থেকেই ও নাড়িয়া থাকবে, টাকলা থাকবে। এই ধরনের ব্যাপারটাকে বলা হচ্ছে লিথাল জিন। আবার কোনো কোনো ক্ষেত্রে লিথাল জিন এতটা ভয়ঙ্কর হয় যে এটা এমন কিছু পদার্থ তৈরি করে ওই প্রাণীটাই মৃত্যুবরণ করে। যদি ওই প্রাণীটাই মৃত্যুবরণ করে বা ওই বৈশিষ্ট্যটা প্রকাশ না পায়, তখন ওই অনুপাতটা 1:2:1 না হয়ে অনুপাতটা হয়ে যায় 2:1। পরীক্ষায় 1 নম্বর প্রশ্ন হবে মারণ জিনের অনুপাত কত? 2:1। লিথাল জিনের অনুপাত কত? লিথাল জিনের অনুপাত কত? 2:1। লিথাল জিন যে ওই বৈশিষ্ট্যটাকে মেরে ফেলে বা জীবটাকেই মেরে ফেলে, এই জিনিসটার নাম হলো লিথালিটি, মেরে ফেলার ক্ষমতা। লিথাল জিন যার শরীরে থাকবে, ওই জীবটাও মারা যেতে পারে বা যেই বৈশিষ্ট্যটাকেও নিয়ন্ত্রণ করে সেই বৈশিষ্ট্যটা মারা যেতে পারে। যেমন থ্যালাসেমিয়া, যেমন কি কি বৈশিষ্ট্য ভাইয়া, কি কি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে? লিথাল জিন আমাদের শরীরের কোন কোন রোগ করে? তুমি একটু তাকায় দেখো, দেখো থ্যালাসেমিয়া, এটা একটা লিথাল জিন গঠিত রোগ। তার মানে আমাদের আরবিসি তৈরি করার জন্য, আরবিসি লোহিত রক্তকণিকা তৈরি করার জন্য যে জিনটা, সেইটা ধরো ডিফেক্টিভ হয়ে গেছে। তোমার শরীরে প্রতি মুহূর্তে 1,00,000 আরবিসি তৈরি হয়। যার থ্যালাসেমিয়া থাকবে ওর তৈরি হবে 1,000। কোথায় 1,00,000 দরকার, কোথায় কোথায় 1,00,000, কোথায় 1,000। ফলে ওর জিনটা ডিফেক্টিভ। ওই ডিফেক্টটা কোথা থেকে আসলো? ওই ডিফেক্টটা আসলো এই লিথালিটির কারণে। এটা নাম হলো থ্যালাসেমিয়া। তারপরে সিকল সেল অ্যানিমিয়া। অ্যানিমিয়া মানে রক্ত স্বল্পতা, রক্ত কমে যাওয়া। সিকল সেল মানে কি? হোয়াট ডাজ ইট মিন বাই সিকল সেল? অর্থাৎ সেলগুলা, তোমার এই যে আরবিসির যে কোষগুলা, সিকল সেল অ্যানিমিয়া, আরবিসির যে কোষগুলা, দেখো এই কোষগুলা দেখতে কাস্তের মতো হয়ে যায়। এইটা একটা হেলদি আরবিসি, নর্মাল অ্যালপেনলিবে চকলেটের মতো। কিন্তু সিকল সেল অ্যানিমিয়াতে আরবিসিটা দেখতে কীরকম? ধান কাটার কাস্তের মতো হয়ে গেল। তুমি যেগুলো বাম সংগঠনের দেখবে যে লোগোর মধ্যে কাস্তে এবং হাতুড়ি থাকে, কারণ ওরা কৃষক এবং শ্রমিকদের জন্য সংগঠন তৈরি করে। তো এই যে কাস্তে শেপড, এই কাস্তে শেপড, এইটাকে বলে সিকল সেল অ্যানিমিয়া।
কেন হয়? ওই জিনটাতে, যেই জিনটা আরবিসি তৈরি করে সেটাতে আরেক রকম গ্যাঞ্জাম লাগলে এইরকম হয়। ঠিক আছে? তারপর একটা রোগ আছে হলো সিস্টিক ফাইব্রোসিস। নামের মধ্যেই তো বলা, ফাইব্রোসিস, শরীরের বিভিন্ন জায়গা ফাইবার বা তন্তু দ্বারা রিপ্লেস হয়ে যায়। মূলত কি হয়? মূলত শ্বসনতন্ত্র প্রচণ্ড পরিমাণে ওর বুকে কফ জমে, প্রচুর ইনফেকশন হয়, খুব হাঁচি কাশি হয়, কাশি হতে থাকে, কাশতে কাশতে রক্ত বের হয়, এমন কিছু হয়ে যেতে পারে সিস্টিক ফাইব্রোসিসে। আর কি হয়? ওর ঘামগুলা খুবই লবণাক্ত হয়, ঘামগুলোতে অনেক লবণ থাকে, এমনও হতে পারে ওর বাচ্চা হয় না। মূলত তিনটা জায়গায় আক্রান্ত হয়, শ্বসনতন্ত্র, পরিপাকতন্ত্র, জননতন্ত্র। দেখা যায় যে সে একসময় বাচ্চাও নাও হতে পারে। এই যে দেখো লেখা আছে নারী পুরুষের বন্ধ্যাত্ব। ঠিক আছে? কথাটা কি ক্লিয়ার? তো এই রোগীগুলো 30 থেকে 40 বছর বয়সেই মারা যায়। তো এটা একটা জিন, যেই জিনটা এই সব কিছুকে নিয়ন্ত্রণ করে, সেই জিনটা যদি নষ্ট হয়ে যায় সেটাকে আমরা বলবো সিস্টিক ফাইব্রোসিস, বা এটাও লিথাল জিনের প্রভাবে এই ঘটনা ঘটে। আচ্ছা, তারপরে দেখো রেটিনোব্লাস্টোমা। তুমি কোনো কিছু শেষে যদি ওমা কথাটা শুনো, তুমি যদি কোনো কিছু শেষে ওমা শব্দটা শোনো, ওমা, তুমি যদি কোনো কিছু শেষে ওমা কথাটা শোনো, যে ওমা, রেটিনোব্লাস্টোমা। ওমা মানে টিউমার। দেখো এইটা হলো একটা, আমাদের সবার চোখই কিন্তু এমন, কিন্তু যার চোখের ভিতরে টিউমার হয়েছে তুমি বাইরে থেকে এরকম দেখতে পাবা। দেখতে পাচ্ছ ভেতরে রেটিনাটা ওমা হয়ে গেছে, রেটিনোব্লাস্টোমা। এই দেখো এই বাচ্চাটার চোখে টিউমার হয়েছে। কোনো বাচ্চার চোখে যদি এরকম দেখতে পাও, বুঝে নিবা তার রেটিনোব্লাস্টোমা হয়েছে। এইটা এমনকি এরকম বাইরেও চলে আসতে পারে। ঠিক আছে? এই যে দেখো কি ভয়ঙ্কর রেটিনোব্লাস্টোমা। এগুলো জিনের সমস্যার কারণে হয়। ঠিক আছে? এটা চিকিৎসা আছে কিনা? ওই চোখটা তো শেষ, চিকিৎসা আছে, ছোট্ট বাচ্চার রোগ তো, চিকিৎসা আছে। তারপর দেখো ব্র্যাকি ফ্যালাঞ্জি। দেখো আমাদের আঙ্গুলগুলোতে 3টা করে ফ্যালাংস, তাই না? এইটাতে 2টা। যাদের ব্র্যাকি ফ্যালাঞ্জি থাকে তুমি দেখো তাদের হাতের আঙ্গুলগুলো, ব্র্যাকি মানে শর্ট, ব্র্যাকি শব্দের অর্থ কি? ব্র্যাকি শব্দের অর্থ শর্ট। তাদের হাতের আঙ্গুলগুলো দেখো এইরকম শর্ট হয়ে যায়, 3টার জায়গায় 2টা ফ্যালাংস থাকে। দেখো আর ফ্যালাংস নাই, নর্মালের জায়গায় তারটা অ্যাবনর্মাল, এটার নাম ব্র্যাকি ফ্যালাঞ্জি। তারপর তুমি মাঝে মাঝে কখনো শুনবা ওই এলাকাতে সাপের, মানুষের পেটে সাপের বাচ্চা আসছে। মানুষের পেটে ইহজন্মে কখনোই সাপের বাচ্চা আসা সম্ভব না। আসলে যে বাচ্চাটা জন্মাইছে তার গায়ের চামড়াটা এরকম মাছের মতো, অনেকেই এটাকে বলে সাপের মতো, সাপের খোলসের মতো। এটার নাম কনজেনিটাল ইকথায়োসিস। ইকথায়োসিস শব্দের অর্থ হলো মাছ, মাছের গায়ের চামড়া, কনজেনিটাল ইকথায়োসিস। দেখতে পাচ্ছ? ভয়ঙ্কর, জন্মের সময় এরকম থাকে। তো এই রোগের নামগুলো আমাদেরকে পড়তে হবে, কোন রোগগুলো মারণ জিনের কারণে হয়। কথা ক্লিয়ার? এখন তোমার পরীক্ষায় প্রশ্ন করবে এই মারণ জিনের আবিষ্কারককে। মারণ জিন আবিষ্কার করেছে ফরাসি বিজ্ঞানী, মারণ জিন আবিষ্কার করেছে ফরাসি বিজ্ঞানী কুয়েনো। ফরাসি বিজ্ঞানী কুনো তিনি মারণ জিন আবিষ্কার করেন। তো এইটুকু পড়লেই আমাদের পড়া হয়ে গেল। ঠিক আছে? আমরা কি পারবো? ভাইয়া বয়স বাড়ে কিন্তু উচ্চতা স্বাস্থ্য বাড়ে না, পা ফোটা থাকে, এটা পেট ফোলা থাকে, এটা কি রোগ? অনেক রোগই হতে পারে, অনেকগুলো রোগী এরকমভাবে প্রেজেন্ট করতে পারে। তাহলে আমরা মারণ জিন থেকে যা যা পড়লাম, চলো তো দেখি এখান থেকে। আচ্ছা, তো আরও 2টা লাইন, মারণ জিনের জাস্ট 2টা লাইন বাকি আছে, সে লাইন 2টা দেখো। যেই মারণ জিনের প্রভাবে 50%-এর বেশি জীব মারা যায়, ধরো মারণ জিন আছে 100টা প্রাণীর শরীরে, 60টা প্রাণী মারা গেল, সেই মারণ জিনটাকে আমরা বলবো, সেই লিথাল জিনটাকে আমরা বলবো সেমি লিথাল জিন। সেমি লিথাল, সেমি মানে হাফ, সবাইকে মারে না কিন্তু মোটামুটি 50%কে মারে। আর যারা 50%-এর কম মারে সেটাকে আমরা বলবো সাব ভাইটাল জিন। তার মানে মারণ জিন থাকলেই যে সেটা প্রকাশ পাবে বা কাজ করবে তা না। যদি 50% শরীরে কাজ করে সেটাকে বলে সেমিলিথাল। ধরো 100 জনের শরীরে মারণ জিন আছে, পাওয়া গেল মাত্র 30 জনের শরীরে রোগটা, তাহলে বাকি 70 জনের শরীরে মারণ জিন থাকার পরেও সেটা এই মুহূর্তে অ্যাক্টিভ না। এই ধরনের জিনকে বলা হয় সাব ভাইটাল জিন। যেমন এই যে হিমোফিলিয়া রোগের জন্য, হিমোফিলিয়া রোগ এটা একটা সেমিলিথাল। তার মানে সবার শরীরে হিমোফিলিয়ার জিন থাকলেও সবার শরীরে কিন্তু প্রকাশ পাবে না। দেখা যাবে যে 100 জনের মধ্যে 50 জনের হিমোফিলিয়া হবে, বাকি 50 জনের হবে না। আবার ড্রোসোফিলা মাছির যে লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী লিথাল জিন,
এইটা 100টা মাছের শরীরে থাকলেও প্রকাশ পাবে মাত্র 30টা বা 40টাতে, কারণ এটা সাবভাইটাল ধরনের। বুঝাতে কি পারলাম? ওকে, তো এখানে তুমি তাকিয়ে দেখো তো, তাহলে দেখো এইটা বলো, লিথাল জিনের প্রভাবে 50% জীব মারা যেতে পারে। কি পড়লাম এটা? 34-এর কি উত্তর হবে বলো তো? ভেরি গুড, তাহলে 50%-এর বেশি হলে সেমি লিথাল। ঠিক আছে, দারুণ প্রশ্ন। 40 বলো, 40। তাহলে পৃথকীকরণ সূত্র পৃথক হয়ে গেলে একা, প্রথম সূত্রে ব্যতিক্রম নয় কোনটা? কি সুন্দর প্রশ্ন, ভালোই লাগলো। এটা পড়ানো হয়নি এখনো, এটা এখনো পড়ানো হয়নি। সমপ্রকটতা, ভেরি গুড। সিয়াম খুবই ভালো, অনন্যা খুবই ভালো, উজ্জ্বল, আফিফা, জাকিয়া, আতিক, আমি, অনিমা, অনিমা, ঋষিতা ইসলাম, রিনি, খুবই সুন্দর। এটা হলো লিথালজিন। থ্যাংক ইউ। তাহলে আমরা প্রথম সূত্রের কি কি ব্যতিক্রম হতে পারে সবগুলাই পড়ে ফেললাম। এবার আমরা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কি কি হবে চলো সেটা পড়ে ফেলি। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, তো দ্বিতীয় সূত্র, সূত্র দুইটা। আজকেই কি চ্যাপ্টার শেষ হবে? না, আজকে শেষ করব না, আজকে কিছুটা স্লো পড়াচ্ছি, আজকে একটু আরাম করে পড়াচ্ছি, নেক্সট দিন শেষ করব। চিন্তা করার কি আছে, আরাম করে পড়ি, পরীক্ষা তো দেরি আছে, পরীক্ষা তো আরও 1 মাস পরে, তাই কি না? ঢাকা ভার্সিটি পরীক্ষা কবে, কবে ডেট দিয়েছে বলো? বিশ মানেই 20, হ্যাঁ 20 ডিসেম্বর, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আরও আমাদের হাতে 1.5 মাস সময়, 1 মাস 10 দিন সময় আছে, 1 মাস 8 দিন সময় আছে। এবার খুলনা ইউনিভার্সিটি আছে 18 ডিসেম্বর, মেডিকেলের জন্য কি এনাফ? সায়েম, সিয়াম, এনাফ বানানের যদি এই অবস্থা হয়, এই এনাফ বানান দিয়ে কি মেডিকেলের চেষ্টা করা উচিত? এনাফ বানানটা তুই এটা কি লিখলি বলতো? কি এনাফ বানান লিখলি এটা সিয়াম? ENAPH, এই এনাফ বানান দেখার আগে হে আল্লাহ সুমতি দাও, সুমতি দাও, সুমতি দাও। কি বানান লিখলি বাবা এটা? মাফ করে দে, মাফ করে দে, মাফ, তুই আমাকে মাফ করে দে বাবা প্লিজ। তুই এটা আগেও একবার লিখছিস, তুই এটা আগেও একবার লিখছিস, তখন আমি এটা কিছু বলি নাই, কিন্তু আবার লিখলি, আবার এনাফ লিখলি। প্লিজ, প্লিজ, সরি, আই এম সরি। ওকে, তাড়াতাড়ি লিখতে গিয়ে এটা কখনোই হয় না ভাই। তাড়াতাড়ি লিখতে গিয়ে ENOU, তারপরে একটা অক্ষর ভুল হতে পারে, কিন্তু তাড়াতাড়ি লিখতে গিয়ে ENAPH, ও মাই গড, নেভার এভার, নো, এরকম সম্ভব না। ঠিক আছে, এবার মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। ব্যতিক্রম কয়টা? 2টা। প্রথম ব্যতিক্রমের নাম কি? প্রথম ব্যতিক্রমের নাম পরিপূরক জিন। কি জিন? পরিপূরক জিন। পরিপূরক জিনের অপর একটা নাম আছে, ভালো করে তাকাও, সহপ্রকটতা। এইটাই পরীক্ষায় তোমাকে প্যাচে ফেলবে। প্রথম সূত্রের ব্যতিক্রমের নাম সমপ্রকটতা, এটা কিন্তু সহপ্রকটতা। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত কত ছিল? 9:3:3:1। টোটাল যোগফল কত? টোটাল যোগফল
টোটাল যোগফল কত? টোটাল যোগফল 16। তাহলে এই যে এখানে যতগুলা দ্বিতীয় সূত্রে ব্যতিক্রম, তাহলে অনুপাতটা এটা আর থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হয়ে কি হলো, 9:3:3:1 হয়ে গেল 9:7। তো দেখো তাহলে প্রশ্ন হবে পরিপূরক জিনের অনুপাত কত? পরিপূরক জিনের অনুপাত হলো 9:7। তাহলে দেখো এটাই এমসিকিউতে দিবে, পরিপূরক জিনের অনুপাত কত? 9:7। ঠিক আছে, সিয়ামকে আরও কোনো মজা করছে দেখি, আমি জানি না, আমি কমেন্ট আর ফলো করতেছি না। দেখি শর্টকাটটা দেখি, সিয়ামের মজাটা একটু ভালোই লাগছে। মেডিকেলের জন্য এটাই ইন আপ এইজ কিনা। তো আমি সিয়ামের কমেন্টগুলো পড়ে একটু মনটা ভালো করার চেষ্টা করি, মজাই লাগছে। কিরে, ও সরি সরি সরি, ওকে ওকে ওকে, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ। সিয়াম কি কমেন্ট করেছে একটু মজা করে দাঁড়াও, ও কি লেখছে, কই লেখে আর ওইটা মেবি ওনার শর্টকাট, দ্যাট ও তো আর কোনো মজাই করেনি। আচ্ছা, তো তাহলে পরিপূরক জিনের অনুপাত পরীক্ষা এটাই আসবে 9:7, দ্যাট ইজ অল। এবং তোমাকে জানতে হবে যে এটা ইংলিশটা পড়তে হবে, কমপ্লিমেন্টারি জিন, এই লাইনটা তোমাকে এখান থেকে পড়তে হবে। থ্যাংক ইউ। কোন ফুলে পরিপূরক জিন পাওয়া যায়? সাদা। এই যে দেখো মিষ্টি মটর। পরিপূরক জিন পাওয়া যায় কোথায়? পরিপূরক জিন পাওয়া যায় ল্যাথাইরাস, অডোটোরাস বা মিষ্টি মটর জিনে এটা পাওয়া যায়। তাহলে থ্যাংক ইউ। ওকে, তাহলে সুইট মোটর, মিষ্টি মোটরে পাওয়া যায়, আর কিছু না। ভার্সিটির জন্য এর চেয়ে বেশি কিচ্ছু লাগবে না। 9:7 কি বলবে, ব্যাপারটা কীরকম? তোমাকে বললো যে মিষ্টি মোটরে পরিপূরক জিন পাওয়া যায়, তুমি সাদা ফুল এর সাথে মিষ্টি মোটরের মজাটার দিকে একটু তাকাও। তুমি এখানে বিয়ে দিবা কার কার মধ্যে? দেখো, এটার বিয়ে দিবা সাদার সাথে সাদার বিয়ে দিলা। বাঙালির বিয়ে হলো, বাচ্চা হলো আফ্রিকান, যে কেউ তো খেপে যাবেই। এই যে দেখো বাচ্চা হয়ে গেল বেগুনি। এরপর তুমি বাচ্চাগুলোর মধ্যে বিয়ে দিলা, বিয়ে দেওয়ার পর দেখা গেল যে 9টা হবে বেগুনি, 7টা হবে সাদা। জিনিসটার দিকে কি দেখতে পাচ্ছ? এটা হলো পরিপূরক জিন, কিন্তু এত জটিল, এত গভীর থেকে প্রশ্ন করে না। পরিপূরক জিনের অ্যাপ্লিকেশন থেকে প্রশ্ন করে না। পরিপূরক জিন কোথায় পাওয়া যায় প্রশ্ন করে না। এবার মাসুরা ডিভোর্স বানান ভুল লেখছো। তোমরা কেউ আর ইংলিশ লেখো না, তোমরা বাংলায় লেখো। তোমাদের বানানের অবস্থা যা ইচ্ছা তাই, একদম তোদের বানান দেখার পর আমার খুব খারাপ লাগতেছে। তোরা পরীক্ষায় আর যাই দাগাইস, ইংলিশ দাগাইস না, তোরা একদম ফেল করে যাবে ইংলিশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ দাগাইস না কেউ সাহস করে। ইংলিশে এমনি প্রশ্ন আসে হলো তোর, দেখা যায় যে ইংলিশে এমনি প্রশ্ন অনেক কঠিন হয়, পোলাপান এমনি পাশ করে না। তোরা যে লিখতেছিস না, তোরা ফেল তো করবি, মাইনাসও পাইতে পারিস। আচ্ছা, তো বেগুনি আসলো কোথা থেকে? আমি এই ইতিহাসগুলোতে ঢুকতে চাই না। দেখো এইটাই তো পরিপূরক। যখন দুইজন পাশাপাশি একসাথে থাকবে তখনই নতুন একটা রং প্রকাশ পাবে, তখনই নতুন একটা রং প্রকাশ পাবে। কি বলা হয়েছে দেখো, ব্যাপারটা কিন্তু দারুণ। একে অপরের পরিপূরক, অর্থাৎ যখনই তারা এক হবে তখনই একটা রং প্রকাশ পাবে, কিন্তু যখনই তারা আলাদা হয়ে যাবে তখনই সেই রংটা আর প্রকাশ পাবে না। কেমন ভাইয়া, কেমন? তুমি একটু তাকায় দেখো তো, যেই জায়গাতে বেগুনি ফুল, সেখানে বড় হাতের এ আর বড় হাতের বি আছে। মিনিমাম একটা বড় হাতের এ, বড় হাতের বি। যদি বড় হাতের এ, বড় হাতের বি একসাথে থাকে তাহলেই বেগুনি। এ বি, এ বি, এ বি, এ বি, এ বি, এ বি, এ বি। একটা বড় হাতের এ, একটা বড় হাতের বি একসাথে থাকলে সেটাকে আমরা বলবো পরিপূরক জিন। কিন্তু যেখানেই একটা বড় হাতের বি আর বড় হাতের এ একসাথে নাই, সেখানে সাদা ফুল হবে, কারণ এ আর বি এরা হলো কাপল। এরা যখনই একসাথে থাকে এরা জালভা দেখায়। জালভাটা হলো বেগুনি রং। দেখো এই জায়গাতে নাই, এই যে বড় হাতের এ কিন্তু বড় হাতের বি নাই, ফলে সাদা। বড় হাতের এ, বড় হাতের বি নাই, ফলে সাদা। বড় হাতের বি কই? বড় হাতের বি কিন্তু বড় হাতের এ নাই, ফলে সাদা। বুঝতে পারলাম? এরা একে অপরের পরিপূরক। এই পরিপূরক জিনগুলার যখনই দেখা হবে
তখনই তারা বেগুনি রং প্রকাশ করবে। তাহলে অনুপাতটা কি হবে? 9:7, 9টা বেগুনি ফুল, 7টা সাদা ফুল। কথাটা যাতে মনে থাকে। বুঝাতে কি পেরেছি? অনিমা, এখন কি বুঝতে পারলা? দেখো তো, এখন কথাটা কি বোঝা গেল? যারা সাদা ফুল ছিল, যারা সাদা ফুল ছিল তাদের তো বড় হাতের এ, ছোট বি ছিল। আর যারা এই সাদা ছিল, ধরো এরাও ছোট হাতের এ বি। যখনই এ বি একসাথে থাকবে, বড় হাতের এ বড় হাতের বি, তখনই হয়ে যাবে কি? বেগুনি। বড় হাতের ই বড়, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি একসাথে হওয়া মাত্র তারা কি হয়ে যাবে? বেগুনি বা পার্পেল হয়ে যাবে। ঢোকাতে পেরেছে কানে? বুঝতে পেরেছো? সো দিস ইজ অল অ্যাবাউট পরিপূরক জিন। ইয়েস, ভেরি গুড। এইবার পরিপূরক জিনের অনুপাত, এইবার হলো এপিস্টেসিস। এইবার হলো নামটা কি? এইবার হলো এপিস্টেসিস। এপিস্টেসিস হলো পিওর, এপিস্টেসিস হলো একদম পিওর বাঙালি। বাঙালিরা যেমন অন্যের উন্নতি দেখতে পায় না, অন্যের উন্নতি দেখলে ওকে টেনে ধরার চেষ্টা করে, বাধা দেওয়ার চেষ্টা করে, এপিস্টেসিস হলো তাই। যে সকল জিন অন্যকে বাধা দিতে চায়, একটা জিন যখন অন্য একটা নন অ্যালিলিক, মানে এটা ওর সাথে কোনো সম্পর্কই নাই, অ্যালিল তো নিজের সাথে জোড়া, নন অ্যালিলিক জিনের কার্যকারিতায় বাধা দেয়, সেটাকেই বলে এপিস্টেসিস। যে বাধা দেয় তার নাম এপিস্ট্যাটিক, যে বাধা পায় ও তো নিচে, তার নাম হাইপোস্ট্যাটিক, ও বাধা পায়। তাহলে এই এপিস্টেসিস কয় রকম? একটা নাম প্রকট এপিস্টেসিস, একটা নাম প্রচ্ছন্ন। প্রকট মানে কি? কোন জিন এগুলা? এগুলো হলো প্রকট জিন। তাকায় দেখো, প্রকট এপিস্টেসিস। তাহলে যখন একটা প্রকট জিন অন্য একটা নন অ্যালিলিক প্রকট জিনের কার্যকারিতায় বাধা দিবে, তখন সেটাকে বলে প্রকট এপিস্টেসিস। এবং প্রকট মানে কি? অনেক বেশি। সেই জন্য অনুপাতটা দেখো 13:3। অনুপাতটা কি? 13:3। পরীক্ষা এটাই প্রশ্ন আসবে, প্রকট জিনের অনুপাত কত। তো ভাইয়া এই বক্সটা আমি বুঝতে চাই। তুমি দেখো, তুমি এখানে মজার একটা জিনিস দেখো, সাদা মোরগের সাথে সাদা মুরগির বিয়ে দিলা, বাচ্চাগুলা সাদা। কিন্তু এইখানে তাকায় দেখো, সাদা বাচ্চার সাথে সাদা বাচ্চার বিয়ে দিলা, দেখো কিছু বাচ্চা, 3টা বাচ্চা রঙিন চলে আসলো, 3টা বাচ্চা রঙিন চলে আসলো। তুমি বললা কেমনে? আবার ডিভোর্স। এপিএসটি সম্পর্কে না পড়া থাকলে আবার ডিভোর্স। ভাইয়া দেখো, যে জায়গায় রঙিন আছে তুমি তাকায় দেখো, এই জায়গাতে বড় আইটা নাই, বড় আইটা নাই। আর যেই জায়গাতে সাদা আছে, প্রত্যেক জায়গায় একটা করে অ্যাটলিস্ট বড় আই আছে। বড় আই, বড় আই, বড় আই, বড় আই, বড় আই, মিনিমাম একটা আই থাকবেই, মিনিমাম একটা বড় আই থাকবেই, মিনিমাম একটা বড় আই থাকবে। যেই জায়গাতেই বড় আই থাকবে, সে এই যে সি দিয়ে বোঝায় কালার জিন, এই যে বড় হাতের সি, বড় হাতের সি মানে কি? রঙিন। এর কাজ হলো মুরগিটাকে রঙিন করা। কিন্তু যেখানেই সি এর সাথে আই আছে, আই ওকে গিয়ে বন্ধ করে দেয়, একদম চুপ, কোনো কথা হবে না। তো যেখানেই বড় হাতের সি এর সাথে বড় হাতের আই আছে, সেখানে সিটা তার রং প্রকাশ করতে পারেনি। কিন্তু যেই জায়গাতেই আইটা নাই, সেই জায়গাতে সে রঙিন রংটাকে প্রকাশ করে দিল। বুঝাতে পারলাম? এটা তাহলে এখানে আই হলো বাধা দানকারী জিন, সি হলো বাধা প্রাপ্ত জিন। এটা তোমাকে জাস্ট বোঝানোর জন্য বুঝালাম, তোমার পরীক্ষায় এটা আসবে না। তাহলে এটার নাম কি? এপিস্টেসিস। আই থাকলে, বাধা দানকারী জিন থাকলে, যে বাধা পায় সে প্রকাশ হতে পারে না, সে যখন থাকে না তখন সে প্রকাশ পায়। কত অনুপাতে প্রকাশ পায়? 13:3 অনুপাতে। এইটা তোমার কাজে লাগবে। প্রকাশ পায় মাত্র অল্প, অল্প সময় বাধা পায়। আচ্ছা, ওটার নাম ছিল প্রকট। এবার হলো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। শব্দের দিকে তাকাও। প্রচ্ছন্ন, ওরা কখনো একা কাজ করতে পারে না, প্রচ্ছন্ন সবসময় জোড়ায় জোড়ায় কাজ করে, এজন্য এটার নাম দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। দেখো, দুইটা ভিন্ন লোকাসে অবস্থিত দুইটা ভিন্ন ভিন্ন জিন যখন পরস্পরের প্রকট অ্যালিলকে বাধা দেয়, তখন সেটাকে বলে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। ভাই বুঝতে পারিনি, আমাকে এটা ভাইয়া বুঝাই দেন। ভাইয়া এটা আমি বুঝতে পারছি না, আমাকে এটা বুঝাই দেন। তাহলে প্রচ্ছন্ন মানে কি? ছোট। দেখো, দুইটা স্বাভাবিক বাবা মার বিয়ে দিলা, স্বাভাবিক বাবা মার বিয়ে দিলা, স্বাভাবিক বাবা মার বিয়ে দিলা, বাচ্চাগুলো হয়ে গেল সব, অনেকগুলো বাচ্চা হয়ে গেল বোবা কালা। এটাকে আমরা বলি মুখ বধির। তুমি তাকায় দেখো, যেখানে যেখানে বোবা কালা পাবা, সেখানে একটা ডি এবং একটা ই একসাথে পাবা। ছোট হাতের ডি ছোট হাতের ই হওয়া মানেই বাচ্চার
জীবনটা শেষ, ঠিক আছে? বা সরি সরি, ছোট হাতে ডি, ছোট হাতে ই না, দুইটা ডি, দুইটা, এই যে ডিডি বা ই একসাথে হওয়া মানেই বাচ্চার খেলাটা শেষ। যখনই এই প্রচ্ছন্ন জিনগুলা একসাথে কাজ করবে, হয় ডিডি অবস্থায় থাকবে, না হলে ই অবস্থায় থাকবে, যে কোনো এক অবস্থায় থাকলেই বাচ্চাটা বোবা কালা হয়ে জন্মাবে। এই যে তাকাও, এই যে দুইটা ই, ঠিক আছে, দুইটা ই, দুইটা ডি, দুইটা ই, দুইটা ডি, দুইটা ই, 1 2 3 4 5 6, আরো একটা থাকবে, আর একটা কোথায়, এই যে দুইটা ডি। তাহলে যেখানেই ছোট হাতের দুইটা ডি বা ছোট হাতের দুইটা ই থাকবে, এই জিনগুলা কি প্রচ্ছন্ন জিন। যখন দুইটা প্রচ্ছন্ন জিন হুবহু একই হবে, এটাকে বলে হোমোজাইগাস অবস্থা। এরা শুধুমাত্র তখনই কাজ করতে পারবে, আদারওয়াইজ কাজ করতে পারবে না। যখনই এরা এক হবে, তখনই তারা প্রকট জিনকে বাধা দিবে। প্রকট জিন কারা? এই যে বড় হাতের ডি, বড় হাতের ই, এরা হলো প্রকট। কিন্তু ওরা বাধা দিতে পারবে কখন? যখন দুইজনের পাওয়ার এক হবে, দুইটা ডি বা দুইটা ই এর পাওয়ার যখন এক হবে। তাহলে এই তো আমরা কি বুঝাতে পারলাম? সো দেখো তো, তো আমাদের পরীক্ষার প্রশ্ন কি হবে? জন্মগত মুখ বধিরতার জন্য দায়ী জিন এর অনুপাত কত? এর অনুপাত কত? এর অনুপাত 9:7। তুমি দেখো, প্রথমে দুইজন মুখ বধির বাবা মায়ের বিয়ে হলো। মজার ব্যাপারটা দেখো, মুখ বধির বাবা মায়ের বিয়ে হলো, এ হয়েছে দুইটা ডি এর জন্য, এ দুইটা ই এর জন্য বোবা কালা। ওদের বাচ্চাগুলো কিন্তু সবাই স্বাভাবিক, কারণ জোড়াটা ভেঙে গেছে। এবার স্বাভাবিকরা আবার বিয়ে করলো, যাদের শরীরে এই জিনগুলো আছে, বিয়ে করলে বাবা বোবা কালা হয়ে গেল। চিন্তা করতে পারো? সেজন্য যার সাথে বিয়ে হচ্ছে তার জেনেটিক ডিজিজ আছে কিনা এটা জেনে নিয়েই বিয়ে করা উচিত, না হলে বাচ্চাদের জীবনটা দুর্বিষহ হয়ে যায়। ওকে, সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট আজকের দিনের এটা লাস্ট পড়া, পলিজেনিক ইনহেরিটেন্স। আগামী 5 মিনিট এটা আমরা পড়বো, তারপরে আমরা শেষ করব। নেক্সট দিন আমরা বাকি চ্যাপ্টারের বাকিটুকু এবং পরেরটুকু শেষ করব। লাস্ট পলিজেনিক ইনহেরিটেন্স, এটাই সবচেয়ে মজার পড়া। দেখো তো ভাইয়া, পলি মানে কি? অনেকগুলো। আমরা আজকে বারবার করে বলেছি যে আমাদের যে কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে দুইটা জিন লাগে, দুইটা। এইটা নর্মাল কথা, কিন্তু যে সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে দুইয়ের বেশি জিন লাগে সেগুলাকে বলা হয় পলিজিন। এরকম কি কি বৈশিষ্ট্য আছে যেখানে দুইয়ের বেশি জিন লাগে? এরকম বৈশিষ্ট্য কি কি? এই যে দেখো, মানুষের উচ্চতা, এখানে দুইটা বৈশিষ্ট্য না, অনেকগুলা বৈশিষ্ট্য লাগে। গায়ের রং, চোখের রং, ওজন, বুদ্ধিমত্তা, এগুলাতে শুধুমাত্র দুইটা জিন না, অনেকগুলো জিন এখানে কাজ করে, দুইয়ের বেশি। এটাকে আমরা বলবো পলিজিন। বুঝাতে পারলাম তো? এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা একটু এটা না বুঝলে কিন্তু হবে না। দেখো তো, তোমরা আমাকে বলো, এইটা কি খাটো, এইটা কি লম্বা, এইটা কি লম্বা হবে না খাটো? বলো, এটা কি হবে? লম্বা। দেখো তো, এইটা লম্বা হলো, কিন্তু এইখানে একটা আছে লম্বার জিন, একটা আছে খাটোর জিন, অর্থাৎ দুজনেই একটা একটা করে আছে। দুজনেই সমান সমান থাকার পরেও লম্বাটাই প্রকাশ পেল। তার মানে সংখ্যাটা এখানে গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো কোয়ালিটি। কে প্রকট? এখানে কোয়ালিটিটা ইম্পর্টেন্ট। এখানে 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 কোয়ালিটিটা, এই জায়গায় কোয়ালিটিটা ইম্পর্টেন্ট, তাই না? কিন্তু পলিজিনের ক্ষেত্রে কোয়ালিটিটা ইম্পর্টেন্ট না, পলিজিনের ক্ষেত্রে কোয়ান্টিটিটা ইম্পর্টেন্ট। ধরো পলিজিনের জন্য যেই জিন যে কয়টা পরিমাণে থাকবে তার উপরে ভিত্তি করে সিদ্ধান্ত হবে। এইটাকে বলে কোয়ান্টিটেটিভ। তো এইটা কি জিনিস? এইটা দিয়েই আমরা আমাদের নেক্সট পড়া শুরু করব। আজকে মাগরিবের আজান হচ্ছে, আজকে আমরা তোমাদেরকে কিউট দিয়ে দিব। এইটা দিয়েই আমরা শুরু করব। আজকে কিউট দিব কারণ আজান হচ্ছে এখন, এটা পরে আরো 5 মিনিট লাগবে, মাগরিবের ওয়াক্ত এমনি কম। তো এটা কোয়ান্টিটেটিভ, এইটা দিয়েই আমরা নেক্সট দিন পড়া শুরু করব। বেশ মজার পড়া হবে নেক্সট দিন। চ্যাপ্টারটা থেকে অবশ্যই 1 বা 2 মার্ক আসবে। অবশ্যই অবশ্যই তোমরা আমার সাথে নেক্সট দিন যুক্ত হবা। তো আজকের জন্য সবার জন্য কিউট, সবার জন্য আজকের কিউট, ঠিক আছে?
আল্লাহ হাফেজ।